আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। আজ আপনারা শুনবেন একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, গাইচরের মরা খেগো। শুরু করছি আমাদের আজকের গল্প, গাইচরের মরা খেগো। শেষমেশ বিকেলের কিছু পরেই শামীমের কোলে মাথা রেখেই রাবিয়া বিবি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার 3 দিনের জমে মানুষের লড়াই শেষ হল। তামিম আর্তনাদ করে মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। 3 দিন ধরে আটকে রাখার পর শামীমের চোখেরও জলের বাঁধ ভাঙল। ওদের ফুফা জিয়ারুন মিয়া লণ্ঠনটা একটু বাড়িয়ে রাবিয়া বিবির মুখের উপরে ঝুঁকে পড়লেন। শামীমের পিঠে হাত রেখে ব্যর্থ সান্ত্বনা দিতে দিতে বললেন, কাঁদিস না বেটা, তোরা অনেক কষ্ট পেয়েছে তোরা। আমি দেখ, আর চোখ দুটো কেমন বসে গেছে পানির অভাবে, হাত পায়ের চামড়াও কেমন টেনে গেছে। আল্লাহ তালার কাছে ওর আত্মার মাগফিরাত দোয়া করি। ওঠ বেটা ওঠ, আর কাঁদিস না। শামীম তামিম দুজনেরই বয়স খুব বেশি নয়। শামীমের বিয়ের কথা হচ্ছিল এর মধ্যেই। বাড়িতে বাবা ফিরে এলেই বাদুড়িয়ার ওদিকে মেয়ে দেখতে যাওয়া হতো। তার আগেই ওদের অনাথ করে রাবিয়া বিবি চলে গেল। 3 দিন ধরে রক্ত আমাশায় ভুগছিল বেচারি। নাসিবপুর গ্রামটাই একটা ছন্ন ছাড়া জায়গা। গোটা গ্রামের কোথায় শুরু কোথায় শেষ বোঝা মুশকিল। তার কারণ এই গ্রামের চারিধারে সাপের মতো কুণ্ডুলি পাখি রয়েছে বিশাল বড় বিদ্যাধরী নদীর বউর। শামীমদের ঘরটা নাসিবপুরের একেবারে শেষ প্রান্তে, বউরের ধারে। গোটা গ্রামটাই বিচ্ছিন্নভাবে গড়ে উঠেছে বউরের চারপাশে, সেজন্য জনবসতিও বিচ্ছিন্ন। শামীম ওর বাবার মুখে শুনেছে এই বউরটাই নাকি আগে বিদ্যাধরী নদী ছিল। সেই ইংরেজ আমলেও নাকি এই অঞ্চলে একবার মারাত্মক ভূমিকম্প হয়, ফলে এই অঞ্চলটা খানিকটা নিচু হয়ে গেছে। বিদ্যাধরী তার বাঁক পেছনে ফেলে গতিপথ পরিবর্তন করে নেয়। সেই পরিত্যক্ত বাঁক তাই এখন বর্ষার জলে জমে জমে এত বড় বাউরের রূপ নিয়েছে। এখন বর্ষাকাল, এমনিতেই নিচু জায়গা, তার উপর এত বড় একটা জলাভূমি, তার উপর গোদের উপর বিষ ফোঁড়ার মতো গত 1 সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে গোটা দক্ষিণবঙ্গে। ওদের ঘরে টিভি নেই, পুরনো ফিলিপসের একটা রেডিও আছে, তাতে কখনো কখনো অনেক কষ্টে 1-2 চ্যানেল ধরে। ওরা শুনেছে বৃষ্টিতে নাকি অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি কলকাতা শহর অবধি। গ্রামগুলোতে দেখা দিয়েছে বন্যা, তার উপর ঝড়ও রয়েছে অনেক জায়গায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক। সরকার হিমশিম খাচ্ছে সবকিছু ঠিক করতে। তবে সবচেয়ে বদনসিব মনে হয় ওদেরই নাসিবপুরের। বাউর ভেসে উঠে চারিদিকে ডুবিয়ে দিয়েছে। আলাদা করে রাস্তাঘাট কিংবা বাউরের সীমানা খুঁজে পাওয়া খুব মুশকিল। 2 দিন পরে রোদের দেখা মিলেছে, কিন্তু জল নামেনি। জল জমে রয়েছে বাড়িগুলোর উঠোনে, শৌচাগারে, ভেসে গিয়েছে পাতকুয়ো, গোয়ালঘর। শামীমদের বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকালে মনে হয় সমুদ্রের মাঝখানে বাস করছে ওরা। ছোটবেলায় বাপের সাথে বাংলাদেশে গিয়েছিল শামীম, ওখানে টাঙ্গির হাওর দেখে এসেছে সে। অনেকটা ওই রকমই লাগছে দেখতে। চারিদিকে শুধু জল আর জল, সর্বত্র থম মেরে রয়েছে প্রবাহহীন দূষিত জল। ওদের আব্বু বাড়িতে নেই, তিনি কাপড়ের ব্যবসা করেন। নিজস্ব দোকান নেই কোনো, হাটের কাপড় সস্তায় কিনে মফস্বলের দিকে ঘুরে ঘুরে বিক্রি করে। 1-2 সপ্তাহের নামে বেরোন। বৃষ্টিতে আটকে পড়েছেন কোথাও, তারও খবর নেই বহুদিন। তামিম শামীম 2 ভাই বাড়ির পেছনের ছোট্ট জমিটায় চাষবাস করে আর বাউরে মাছ ধরে। নৌকা একটা সবসময় বাউরের ঘাটে বাঁধাই থাকত, এখন জল উঠে আসায় সেটা উঠোনের কাছেই বাঁধা। আম্মির অবস্থার কোনো উন্নতি না দেখে শামীম নৌকা নিয়ে গিয়েছিল ওপারে। ওখানেই একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানকার দিদি ওকে কিছু ইলেকট্রল আর কয়েকটা ওষুধপত্র দিয়েছিল। আসার পথে বুদ্ধি করে ওদের ফুফাকে ডেকে নিয়ে এসেছে। তিনি বিপদনিক। ফুফি গত বছর গত হয়েছেন। ওদের সাথে 2 দিন থাকতে তার কোনো অসুবিধে নেই। ইলেকট্রল তো আনা হলো, কিন্তু গুলে খাবে কোন জলে? ঘরের পরিষ্কার পানীয় জল প্রায় শেষ, ওষুধ খেয়েও কোনো লাভ হলো না। শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেল রাবিয়া বিবির।
চোখ কোটরে ঢুকে গেল, চামড়া লেগে গেল গায়ের সাথে। ডাঙায় তোলা মাছের মতো খাবি খেতে খেতে আজকের দিনটা কোনো রকমে কাটল। বিকেলের পর থেকে আর কোনো উন্নতির লক্ষণ ছিল না। বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মারা গেল শামীম তামিমের আম্মি। ছেলে দুটো অনেকক্ষণ কাঁদল। নিজেদের ভীষণ অপদার্থ বলে মনে হচ্ছিল ওদের। ভেবেছিল ওষুধ খেয়ে কমে যাবে। এমন এক পাণ্ডববর্জিত জায়গা যে আশেপাশে 4-5 কিলোমিটারের মধ্যে কোনো ভালো হাসপাতাল নেই। 2 কিলোমিটার দূরে আছে একটা ভাঙাচোরা গ্রামীণ হাসপাতাল। সেখানে কোনো অভিজ্ঞ ডাক্তার নেই। স্থানীয় দাইমা দিয়ে প্রসূতি বিভাগের কাজ চালানো হয়। তাছাড়া এই রোগীকে নিয়ে যেত কী করে? রাস্তাঘাট সব জলের তলায়। একসময় নিজেকে সামলে নিল শামীম, সামলে নিল ভাইকেও। বারান্দায় এসে দাঁড়ালো 3 জন। উঁচু দাওয়া, তবুও দরমার নিচ দিয়ে ছোপ ছোপ করে জল ঢুকে পড়ে রাতের দিকে। সবসময় স্যাঁতস্যাঁতে হয়ে আছে বাড়িঘর। সবচেয়ে খারাপ অবস্থা গোয়াল ঘরটার। একটাই বলদ আছে হাল চষার জন্য। দিনরাত জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে অবলা জীবটা রোগ ব্যাধি হয়ে মরে না যায়, তারও খড় বিচুলি শেষ। মাঝে মাঝে হাম্বা হাম্বা করে ক্ষুধার জ্বালায় রব তুলছে। হঠাৎ করে এলোমেলো হয়ে গিয়েছে শামীমদের এই গ্রামের প্রত্যেকটা মানুষের জীবন। বিশাল বাউরের জলে আকাশে ওঠা এখন ভাঙা চাঁদের নিষ্প্রভ আলো ঝিঁকিয়ে উঠছে। সেদিকে তাকিয়ে শামীম ফুফার উদ্দেশ্যে বলে, চিকিৎসা তো করাতে পারলাম না ফুফা। আমি রোজ 5 ওয়াক্ত নিয়ম করে নামাজ আদায় করেছি। আমি চাই আমাদের আম্মি ঠিকঠাকভাবে জমিন পাক। জিয়ারুল মিয়ার মুখে ফুটে ওঠে চিন্তার ছাপ। কিন্তু বেটা, মসজিদ, ইমাম সাহেবের বাড়ি সব তো বাওড়ের ওপারে। এই রাতের বেলা নৌকা নিয়ে পাড়ি জমাবো? সকাল হওয়া অবধি বসে থাকতে পারবো না ফুফা। রোগ ভোগের মরা, তারপর চারিদিকে জল পচে ফুলে উঠবে। আমি কি ওভাবে দেখতে চাই না। এমনিতেই অনেক কষ্ট পেয়ে দম ফুরিয়েছে। এখন সবে সন্ধে রাত, আকাশে চাঁদ আছে। তামিমকে নিয়ে বেরিয়ে পড়ো, রাতের মধ্যে ফিরে আসতে পারবে। কিন্তু বেটা, তুই একা একা থাকবি? এই রাতের বেলায় তোকে রেখে যাই বা কী করে বলতো আমরা? আমি কি বাচ্চা নাকি ফুফা? তাছাড়া নৌকাটাও তো দেখেছো, ওতে এতজন হয়। বলদটাকে রেখে যাই বা কী করে? এমনি সময় খারাপ যাচ্ছে, কেউ চুরি করে নিয়ে যায় যদি। তোমরা যাও, তামিম আমার হয়ে 1 মুঠো বেশি মাটি আমার কবরে দিয়ে দেবে। এটাও তো ঠিকই বলেছিস। ওই নৌকা এত ওজন বইতে পারবে না। আমি থাকতে তোদের দুজনকেও একা ছেড়ে দিতে পারি নাই ভরা বাউরে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রওনা হয়ে যাই আমরা। অন্য সময় হলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এখন কোথায় জল কোথায় ডাঙা বলা বড়ই মুশকিল। ঘণ্টাখানেক লেগে যাবে হয়তো। তারপর জানাজার নামাজ পড়তে গেলে মেলা সময় লাগবে। তারপর গোড় দিয়ে আস্তে আস্তে অনেকই রাত হয়ে যাবে। ঘরের দরজায় এসে দাঁড়ায় শামীম। কাফন তো কেনা হলো না, বিছানা কাঁথায় ভালো করে জড়িয়ে দিই আম্মির গায়ে। তামিম, এদিকে আয়, একটু ধর তো। 2 ভাই মিলে রাবিয়া বিবির লাশটাকে বাঁধা ছাঁধা করে দিল। 3 জনে মিলে সেই লাশ ঘরের বাইরে বের করতে করতে হিমশিম খেয়ে গেল একেবারে। এমনিতেই রাবিয়া বিবির চেহারা শুকনো, কিন্তু মরলে মানুষের দেহের ওজন হয় কয়েক গুণ বেশি। তার উপর চতুর্দিকে জল, লাশ নামানো চলবে না। অনেক কসরত করে নৌকার উপরে শোয়ানো হলো রাবিয়া বিবির লাশ। নৌকায় তামিম এবং জিয়ারুল মিয়া। যাওয়ার আগে ভাইকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল স্বামী। তামিমও যাওয়ার আগে বলে গেল, তুই সাবধানে থাকিস দাদা। কিছুক্ষণের মধ্যেই বাউরের বুকে একটা ছায়া হয়ে মিলিয়ে যায় নৌকাটা। দূরে বারান্দায় দাঁড়িয়ে থাকা শামীমের বুকের ভেতর থেকে বেরিয়ে আসে একটা দলা পাকানো কান্না। মেঘ কেটে গিয়ে চাঁদ বেরিয়ে এসেছে অনেকটাই, কিন্তু বর্ষায় এলোমেলো জলো বাতাস থামেনি। চারিদিকে অথই দরিয়ার মতো বাতাস ছোট ছোট ঢেউ তুলছে জলে। সেই অশান্ত জল কেটে ছলাৎ ছলাৎ শব্দ করে এগিয়ে চলেছে তামিমদের নৌকাটা। বেশ খানিক্ষণ ধরে নৌকা চালিয়েছে জিয়ারুল মিয়া। বুড়ো ফুসফুসে হাম ধরে গিয়েছিল তাই। ছইয়ের ভেতর কাঁথা পেঁচিয়ে শোয়ানো রয়েছে রাবিয়া বিবির লাশটা। আসার সময় শামীম একটা মাটির হাঁড়িতে কয়েক গোছা ধূপ জেলে দিয়েছিল।
আরও কিছু ধূপ পাঠিয়ে দিয়েছে ফুরিয়ে গেলে জ্বালিয়ে নেওয়ার জন্য। ছইয়ের ভেতর থেকে কুণ্ডুলি পাখির সুগন্ধি ধোঁয়া মিশে যাচ্ছে বাতাসে। নৌকার উপরান্তে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে উদাস হয়ে বসে আছে তামিম। নৌকোয় 3 জন, 2 জন জীবিত, 1 জন মৃত, কিন্তু সকলেই নিশ্চুপ। কারোর মধ্যে কোনো কথা নেই, শুধু নৌকার ছলাৎ ছলাৎ শব্দ। কিছুক্ষণ পর হঠাৎ করে উপাস থেকে তামিম বলে উঠল, ফুফা, নৌকাটা একটু রাখো তো কোথাও। ও কেন রে, কি হলো? জোরে বাতাস চলার কারণে স্বাভাবিকের চেয়ে গলা একটু চড়িয়েই বললেন জিয়ারুল মিয়া। ওই মানে পায়খানা চেপেছে, একটু তাড়াতাড়ি নৌকাটা রাখো কোথাও। সর্বনাশ! অসহায়ভাবে চারিদিকে তাকালেন জিয়ারুল। একেবারে মাঝ বাউড়ে না এসে পড়লেও চারিদিকে যতদূর দেখা যাচ্ছে জল ছাড়া আর কিছুই চোখে পড়ল না। এখন যে কি করেন তিনি! নৌকোয় বৈঠা চালানোর গতি একটু বাড়িয়ে দিলেন বৃদ্ধ। তামিম আবার উপাস থেকে হাঁক পারল। আরে কি হলো ফুফা, তাড়াতাড়ি করো গো। ওরে দাঁড়া রে বেটা, ভাঙা চোখে পড়ছে না তো চারিদিকে কোথাও। বেশ খানিকটা নৌকা বাইবার পর বাঁ হাতে একখণ্ড স্থলভূমি দেখা দিল। জায়গাটা এত পরিমাণে জঙ্গলাকীর্ণ যে গাছপালা বাউরের জলের মধ্যে ঝুঁকে পড়ে লুটুপুটি খাচ্ছে। তামিম চেঁচিয়ে উঠল, এইখানেই রাখো ফুফা, এইখানেই। জিয়ারুল মিয়া নৌকা ঘোরালেন। তার মনের মধ্যে একটা সন্দেহের দানা খচখচ করে উঠছিল। জায়গাটা কেমন চেনা চেনা লাগছে। জিয়ারুল মিয়া নিজেও যৌবনকালে এই বাউড়ে নৌকা চালিয়েছে, অনেক মাছ ধরেছে। বয়স বাড়ছে, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে এসেছে। কাছাকাছি এসে এবার জায়গাটা চিনতে পারলেন তিনি। সর্বনাশ! এই দিকটা তো পশ্চিম দিক, অর্থাৎ এই জায়গাটা সেই কুখ্যাত পুরনো কবরস্থানটা। তামিম বেটা, এখানে কি না নামলেই নয়? আমরা ভাঁড়ের একেবারে পশ্চিম দিকের ওই পুরনো কবরখানাটার সামনে এসে পড়েছি রে। এখানে রাতের বেলায় নামবি? হ্যাঁ ফুফা, এখানে আর আশেপাশে কোথাও ডাঙা নেই, আর আমাকে এখনই যেতে হবে। অত সব ভাবলে চলবে না। তুমি নৌকাটা বাঁধো, আমার বেশিক্ষণ লাগবে না গো। জিয়ারুল মিয়ার বুকের ভেতরটা কালবৈশাখী ঝড়ের রাতে জ্বলতে থাকা প্রদীপের শিখার মতো দপদপ করে কাঁপছে। এই পুরনো কবরস্থানটার কুখ্যাতি সারা নসিবপুর জুড়ে সবার মুখে মুখে। ভাগ্যের কি নিদারুণ পরিহাস! এই রাত্রিবেলায় এখানেই নামতে হবে। জিয়ারুল মিয়া জঙ্গলের একেবারে ধার ঘেঁষে নৌকাটা লাগালেন। তামিম নৌকায় রাখা একটা মাটির ঘটি নিয়ে লাফ দিয়ে নামল কাদার মধ্যে। তারপর কিছুটা জল তুলে নিয়ে জিয়ারুল মিয়াকে বলল, কই দাও দেখি, লণ্ঠনটা দাও। বৃদ্ধ পড়লেন মহা ফাঁপড়ে। নৌকায় একটাই মাত্র আলো। তামিমকেও বা আলো ছাড়া পাঠাবেন কি করে এই ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে? ছইয়ের উপরে ঝুলতে থাকা লণ্ঠনটা খুলে তামিমকে দিতে দিতে তিনি ভাবলেন, আলো ছাড়া এই অলক্ষণে জায়গায় তিনি একা থাকবেন কি করে? সাথে আমার একটা লাশ আছে, কিন্তু তামিমকে আলো দিতেই হবে। এদিকে তিনি যে নিজে ওর সাথে যাবেন সেই উপায়ও নেই। লাশ পাহারা দেবে কে? হঠাৎ করে জল বেড়ে গিয়ে লড়ঝড়ে নৌকোটার নোঙর যদি খুলে যায়, নৌকা ভেসে গেলে এখানে আটকে থাকতে হবে। উভয় সংকট বোধ হয় একেই বলে। যদিও সঙ্গে দেশলাই আছে, কিন্তু তাতে কি আর এই নিকষ কালো অন্ধকার দূর হবে? তামিম চলেই যাচ্ছিল। জিয়ারুল মিয়া পিছু ডাকবেন না ভেবেও ডেকেই ফেললেন, বেটা তামিম, তাড়াতাড়ি ফিরে আসিস। জায়গাটা মোটেই ভালো না। লাশ নিয়ে এখানে একা একা বেশিক্ষণ বসে থাকতেও পারবো না। আর হ্যাঁ, বেশি দূরে যাস না বেটা, সামনেই কাজ সেরে জলদি ফিরে আয়। তুমি চিন্তা করো না ফুফা, বললাম তো তাড়াতাড়ি ফিরে আসবো। পাড়ে উঠে তামিম দেখল চারিদিকে ভুসভুসে কাদায় ভর্তি। আর একটু এগোলেই নয়, এত দূর অবধি বাউরে জল ঢুকেছে। এখানে বসা যাবে না, দাঁড়ালেই পা ঢুকে যাচ্ছে। আর একটু ভেতর দিকে যেতে হবে। নৌকায় বসে থাকা জিয়ারুল মিয়া দেখল লণ্ঠনের আলো জঙ্গলের ভেতর দিয়ে মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। না, ছেলেটা বারণ শুনল না তো। ভাবলেন একবার চিৎকার করে তামিমকে ডেকে সাবধান করবেন,
কিন্তু ততক্ষণে গাছপালার আড়ালে হারিয়ে গিয়েছে শামীমের আলোটা। ঠান্ডা শিরশিরে একটা ভয় জিয়ারুল মিয়াকে ছেঁকে ধরল এবার। বাউড়ের পশ্চিম দিকের এই পুরনো কবরস্থানের সামনে একটা টাটকা লাশ নিয়ে নৌকার উপরে বসে আছেন তিনি, একা এই ভূষকালীর মতো অন্ধকারে। এটা ভেবেই বৃদ্ধের সমস্ত শরীর শিহরিত হয়ে উঠল। চোখ বন্ধ করে নৌকার উপরে জঙ্গলের থেকে মুখ ফিরিয়ে বসে রইলেন। তামিম জঙ্গলের অনেকটাই ভেতরে ঢুকে পড়েছে। কি মনে হতে একবার পেছনে তাকায়। গাছপালাগুলো ঢেকে দিয়েছে বাউরের দৃশ্যপট। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। হঠাৎ তামিমের উপলব্ধি হলো অনেকটাই ভেতরে চলে এসেছে সে। হঠাৎ করে মনে পড়ে যায় ছোটবেলায় যখন ওরা দুই ভাই আব্বুর সাথে মাছ ধরতে বাউরের নৌকা নিয়ে আসতো, তখন আব্বু বহুবার দূর থেকে এই জংলা জায়গাটা দেখিয়ে ওদের দুজনকে সাবধান করেছে। কি দিনের বেলায়, কি রাতের বেলায়, কখনো কোনো দরকারে ওইখানটায় যাবি না, বুঝতে পারছিস? ওটা পুরনো কবরখানা, ওখানে জিন থাকে, খুব খারাপ না কাপ সব জিন থাকে ওখানে। এ গায়ের যেই বা যারা কখনো গেছে তারা কেউ আর বেঁচে ফেরে নেই, ফিরলেও সুস্থ হয়ে ফেরেনি। তখনই তামিমের বোধ হয় অতিরিক্ত কৌতূহলে বাবাকে প্রশ্ন করত, জিনগুলো কি করে আব্বা? ওরা খাবিস জিন বেটা, বিরাট জায়গায় থাকতে ভালোবাসে, মরা মানুষের মাংস খায়, দরকার পড়লে জ্যান্ত মানুষগুলো মারে, কবর খুঁড়ে মাংস খায়। ওদের ওদের গৌল বলে। অনেক কাল আগে গায়ের 4 জোয়ান মোটা বেটা কারোর পরোয়া না করে গিয়েছিল মধু আনতে। 3 দিন পরে ওই জঙ্গলে ধারে ওদের লাশগুলো পড়ে থাকতে দেখেছে। যারা উপর দিয়ে মাছ ধরতে গেছে মুছে ফুলে ঢোল হয়েছিল লাশগুলো। সবার কলিজার জায়গাটায় বিশাল বড় একটা করে গর্ত। ওই লাশগুলো মাটি পায়নি বেটা, ওগুলো ওখানেই পচে পচে কঙ্কাল হয়ে গেছে। তাই ওই জায়গাটা সবাই এড়িয়ে চলে, তোরাও এড়িয়ে চলবি। তামিমের মনে আছে ওর আব্বুর মুখটা গম্ভীর হয়ে যেত। এইসব ভয়ঙ্কর কাহিনী শুনে আর কোনো প্রশ্ন করতে ইচ্ছে করতো না ওদের দুই ভাইয়ের। তাই এর বেশি আর কিছু জানা সম্ভব হয়নি এই জায়গাটা সম্বন্ধে। আজ এখানেই নামতে হলো ওকে। এই কথাগুলো মনে পড়তে কেমন যেন একটু গা ছমছম করতে লাগলো তামিমের। খুব একটা সাহসী সে নয়, এই কথা অস্বীকার করবে না তামিম। চলতে চলতে দাঁড়িয়ে পড়ল সে। ওর মনে হলো এত জঙ্গল গাছপালা চারিদিকে, অথচ একটাও ঝিঝি ডাকছে না কিংবা একটা জোনাকিও জ্বলছে না। নেই অন্য কোনো পোকামাকড়ের শব্দ বা কোনো রাত জাগা পাখির ডাক। অস্বাভাবিক রকমের একটা নিস্তব্ধতা গিলে নিয়েছে জায়গাটাকে। এই যেন সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা একটা অন্য ভুবন। ভয় জিনিসটা সংক্রামক। আসার সময় ফুফাকে যথেষ্ট পরিমাণে ভয় পেতে দেখেছে সে। এই ভয়ের অনুভূতিটা একটু একটু করে ওর শরীরে হুল ফোটাতে শুরু করেছে। তামিম মনে মনে ভাবল, না, আর এগিয়ে কাজ নেই। এখানেই কাজ সেরে যথাসম্ভব শীঘ্র নৌকায় ফিরে যেতে হবে। তাছাড়াও বর্ষাকাল, চারিদিকে এত জঙ্গল, সাপ খুব কিছু কামড়ে দিলে বিনা চিকিৎসায় মরতে হবে। লণ্ঠন আর ঘটিটা একপাশে রেখে খানিকটা জায়গা আগাছা পা দিয়ে পরিষ্কার করে সেখানেই কোমর থেকে লুঙ্গিটা আলগা করে নিয়ে বসল তামিম। কাজ হয়ে যাওয়ার পর আবার লুঙ্গিটা কোমরে শক্ত করে বেঁধে লণ্ঠনটা নিয়ে উঠে দাঁড়াল। বাউরের দিকটায় কত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু এই জায়গাটা, এই গুমোট দমবন্ধকর পরিবেশ ঘামিয়ে তুলছে তামিমকে। তার চেয়ে বড় কথা, কেমন একটা পচা পচা গন্ধ অনেকক্ষণ ধরে ওর নাকে ঝাপটা মারছে। ঝোপ জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া কুকুর বিড়ালের লাশ পুছে থাকলে যেমন একটা গন্ধ বেরোয়, অনেকটা তেমন। হঠাৎ করেই বুকটা শুকিয়ে যায় তামিমের। কই, এতক্ষণ তো গন্ধটা পাওয়া যাচ্ছিল না। আর এখানে এক মুহূর্ত নয়, ফিরে যেতে হবে নৌকার কাছে। তাড়াতাড়ি পা চালালো তামিম,
কিন্তু পা দুটো যেন সারা শরীরের চেয়ে বেশি ভারী হয়ে উঠেছে হঠাৎ করে। জঙ্গলি লতাপাতা ওর পা টেনে ধরছে যেন। তীব্র একটা অস্বস্তি হচ্ছে ওর। কই, এখানে আসার সময় এমনটা হয়নি তো। হঠাৎ করে তামিমের মনে হলো গাছগুলোর আড়ালে কারা যেন দাঁড়িয়ে আছে। আড়াল থেকে সবাই যেন ওর দিকেই তাকিয়ে আছে। এটা শুধু ভয়ের থেকে সৃষ্ট হওয়া একটা অবাস্তব অনুভূতি নয়, কারণ ততক্ষণে লণ্ঠনটা কাঁপা কাঁপা হাতে একটু উপরে তুলেছে তামিম। খুব কম আলোতেই তামিম দেখল সে যা ভেবেছিল ঠিক তাই। খানিক দূরে প্রত্যেকটা গাছের আড়ালে দাঁড়ানো কতগুলো ছায়া অবয়ব। চমকে উঠে চারিদিকে লণ্ঠনটা ঘোরালো তামিম। চিৎকার করে উঠল, কে 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 তোমরা? কে? তামিম দেখল ওর চারপাশে এই ছায়া শরীরেরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে ওকে। প্রত্যেকটা গাছের আড়ালে, না আড়ালে নেই, ওরা গাছের আড়াল ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে তার দিকেই। তামিম দেখল সেই অবয়বগুলো সব আপাদমস্তক সাদা কাপড়ে মোড়া। বিভৎস পচা গলা মুখমণ্ডলগুলো বেরিয়ে আছে শুধু। তামিম চিনতে পেরেছে এই সাদা কাপড়গুলোকে। কাফন, অর্থাৎ এগুলো সব কবরে শোয়ানো মৃতদেহ। কিন্তু আর এদের মৃত বলা যায় কি? কোনো এক মন্ত্র বলে এদের শরীরে প্রাণের সঞ্চার হয়েছে আবার। তামিম দেহের সব শক্তি একত্রিত করে দৌড় লাগালো সামনের দিকে, যেদিকে দু চোখ যায়, কিন্তু পারল না। পা দুটো দৌড়েই শক্ত পাথরে কোনো কিছুর সাথে প্রচন্ড জোরে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ল। খানিক দূরে হাতের লণ্ঠনটা ছিটকে গিয়ে খটাস করে কাঁচটা ভেঙে গেল। শেষ আসার আলোটুকুও হারালো তামিম। ঘুটঘুটে অন্ধকারে ঢাকা পড়ল চারিদিকটা। যেখানে তামিম আছাড় খেয়ে পড়ল সেই জায়গাটা বেশ মসৃণ। কোনো রকমে পিঠ সোজা করে উঠে বসল সে। উঠে বসতেই বুঝতে পারল পায়ে অসম্ভব রকমের চোট লেগেছে। পাথরে জিনিসটায় ধাক্কা খেয়ে হয়তো পায়ের কোনো আঙুলের একটা নখ উঠে গেছে। অন্ধকারে হাতড়ে বুঝল একটা সমতল উঁচু কিছুর উপরে বসে আছে সে। চারিদিকে তাকালো তামিম। না, সে কাফন পরা মূর্তিগুলো কোথাও নেই। তবে কি সে ভুল দেখল? উঠে দাঁড়ানোর চেষ্টা করল। অন্ধকারে দেখতেও পাচ্ছে না পায়ের কি অবস্থা, কিন্তু তীব্র একটা যন্ত্রণা শরীরের ডান পাশকে অবশ করে দিচ্ছে এতক্ষণে। অন্ধকারে স্পর্শ করে বুঝল একটা পাথরের তৈরি বেদির মতো কিছু। হঠাৎ আব্বুর কথা মনে পড়ে গেল তামিমের। কবরখানা, এই তো সেই পুরনো কবরখানা। আর যেটার উপর এসেও পড়েছে সেটা একটা কবর। ছিটকে উঠে দাঁড়ালো তামিম। চারপাশে ভালো করে তাকালো সে। আর তাকাতেই দেখল খানিক দূরে অন্ধকারে ৬-৭ জোড়া আলো ধিক ধিক করে জ্বলছে। তামিমের গলা শুকিয়ে এলো। সেই আলোগুলো ধীরে ধীরে তার দিকেই আসছে। এবার একটা চাপা জ্যান্ত গর্জনও শুনতে পাচ্ছে তামিম। তামিমের পা দুটো যেন জমে গিয়েছে। গর্জনটা চিনতে পেরেছে তামিম। কুকুরের গর্জন। একবার কালো কুচকুচে কুকুর অন্ধকারের সাথে গা মিশিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। এই জঙ্গলের মধ্যে কুকুর কোথা থেকে এলো? ওরা এগিয়ে আসছে তামিমের 4 হাত দূরত্বের মধ্যে। কুকুরের চোখ অন্ধকারে জ্বলে এটা তামিম জানে, কিন্তু তাই বলে এমনভাবে জ্বলে যেন চোখগুলো থেকে জাহান্নামের আগুন ঠিকরে বেরোচ্ছে। তামিম বুঝতে পারছে না কোন দিকে পালাবে। সামনে পেছনে চারিদিকে কোথা থেকে এতগুলো কুকুর এলো। এই মুহূর্তে দাঁড়িয়েও তামিমের মনে পড়ে যাচ্ছে মসজিদের ইমাম সাহেব খুব ছোটবেলায় তামিমকে একবার বলেছিল মহানবী বলতেন জিন কালো কুকুর, সাপ এবং বিছের আকৃতি ধারণ করতে পারে।
তামিম খুব ধীরে ধীরে মাটির উপরে বসে পড়ে। একটা লম্বা শুকনো ডাল তুলে নিয়ে দাঁড়াতে যাবে এমন সময় একটা কুকুর বিকট গর্জন করে ঝাঁপিয়ে পড়ল তামিমের উপর। ওকে প্রায় ফেলে দিল মাটিতে। প্রচণ্ড আতঙ্কে তামিম চিৎকার করতে ভুলে গেল। সাধারণত কুকুর এত বিশাল চেহারার কখনোই হয় না, নেকড়ের মতো গায়ের শক্তি কুকুরগুলোর। কুকুরটা তামিমকে কামড়ালো না, ওর মুখের সামনে মুখ নিয়ে এসে বিশাল বড় একটা হাঁ করল। বিশ্রী একটা মরা পচা গন্ধে তামিমের ভাত উঠে আসার জোগাড় হলো। টপ টপ করে কয়েক ফোঁটা লালা ঝরে পড়ল তামিমের মুখের ওপর। কুকুরটা ঝকঝকে সাদা দুপাটি দাঁত বার করে তামিমের গলায় একটা মোক্ষম কামড় বসানোর জন্য উদ্যত হলো। তামিম সর্বশক্তি একত্রিত করে গলা ফাটিয়ে একটা চিৎকার করতে চাইল। ঠিক সেই মুহূর্তেই কুকুরটার মুখের ভেতর থেকে একরাশ কালো অন্ধকার কালো পোকার ঝাঁকের মতো কিলবিল করতে করতে তামিমের খোলা মুখ দিয়ে ঢুকে গেল। চিৎকার করতে গিয়েও করতে পারল না তামিম। কি যেন একটা গলা দিয়ে সাপের মতো নেমে যাচ্ছে নিচে। তামিমের সারা শরীর মৃগী রোগীর মতো থরথর করে কেঁপে কেঁপে উঠল। অনেকক্ষণ পেরিয়ে গেছে, তামিম এখনো এলো না দেখে জিয়ারুল মিয়ার চিন্তার পারদ তরতর করে উপরে উঠছে। এই বুড়ো বয়সে কলজের উপর এত ধকল সহ্য হয় না। ছইয়ের ভেতর যে ধূপকাঠির গোছা জ্বালিয়েছিল তা নিভে গিয়েছে অনেকক্ষণ আগে। আগুন থাকলে সঙ্গে একটু সাহসও বাড়ে। পকেটের দেশলাইটা বার করে আরও কয়েকটা ধূপকাঠি ধরিয়ে মাটির ভাঁড়ে গুঁজে দিলেন জিয়ারুল মিয়া। একপাশে বস্তার মতো পড়ে আছে রাবিয়া বিবির লাশ। হঠাৎ নৌকোটা দুলে উঠল। তাড়াতাড়ি করে ছইয়ের বাইরে বেরিয়ে এলেন জিয়ারুল মিয়া। তামিম ফিরে এসেছে। এর মধ্যেই জল বেড়ে গিয়েছে অনেকটা। লাফিয়ে নৌকায় উঠছে বলে দুলে উঠেছে নৌকাটা। ধরে যেন জান এলো জিয়ারুল মিয়া, কিন্তু সঙ্গে লণ্ঠনটা কই। পাটাতনে বসে নৌকোর নোঙর খুলতে খুলতে তামিমের উদ্দেশ্যে তিনি বললেন, কিরে এতক্ষণ লাগালি যে, আর লণ্ঠনটা কি করলি? তামিম বেশ খানিক্ষণ চুপ করে নির্লিপ্ত গলায় উত্তর দিল, আনতে ভুলে গেছি। খানিকটা বিরক্ত হয় এবার জিয়ারুল মিয়া। বাহ, আলোটা ফেলে রেখে চলে এলি, এবার এতটা রাস্তা অন্ধকারের মধ্যে দাঁড় টানবো কি করে রে? তামিম কোনো উত্তর দেয় না। ছইয়ের ফাঁক ফোকর দিয়ে জিয়ারুল মিয়া দেখে সে নৌকার অপর প্রান্তে শরীরটা এলিয়ে দেয়, যেন আরাম করে ঘুমোনোর ধান্দা। নোঙর খুলে নৌকা ছেড়ে দেয় জিয়ারুল। জায়গাটা ছেড়ে বেরিয়ে আসতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। আবার মাঝ বাউড়ে নৌকা, নির্মেঘ আকাশে নিষ্প্রভ চাঁদের আলো। উপাস থেকে হঠাৎ তামিম বলে ওঠে, রূপা, অনেকক্ষণ দাঁড়িয়ে এসো তুমি, এদিকে এসে একটু বিশ্রাম নাও, আমি চালাচ্ছি। সত্যি বেশ ক্লান্ত লাগছিল জিয়ারুল মিয়ার। তামিমের কথায় তাই আর কোনো আপত্তি করলেন না তিনি। ছইয়ের ভেতর দিয়ে তিনি নৌকার অপর প্রান্তে গিয়ে বসলেন। তামিম যেখানে বসেছিল সেইখানটায় তামিম এসে বসলো জিয়ারুল মিয়ার জায়গায়। বুড়ো মানুষের দাঁড় টানা আর জোয়ান ছেলের দাঁড় টানার মধ্যে পার্থক্য আছে বইকি। নৌকা তরতরিয়ে এগোতে শুরু করলো। আজ সারাটা দিন রাবিয়া বিবির মৃত্যুর আগে অবধি অসম্ভব ধকলের মধ্যে দিয়ে গেছে ওরা তিনটে মানুষ। বাউরের ঠান্ডা হাওয়ায়, ছইয়ের ভেতর থেকে আসা সুগন্ধি ধূপের ধোঁয়ায়, জলের ছলাৎ ছলাৎ শব্দে চোখে ঘুম জড়িয়ে এলো জিয়ারুল মিয়ার। তিনি ভাবলেন, তামিম তো নৌকা টানছেই, এখনো ওপারে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। ততক্ষণ একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না। চোখ বুজে ঝিম মেরে নৌকার পাটাতনের উপরে হেলে বসলেন জিয়ারুল মিয়া। বসে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছিলেন তিনি। হঠাৎ করে ঘুমের চটকটা ভেঙে গেল তার। ঘুম ভেঙেই প্রথমে যেটা বুঝতে পারলেন সেটা হলো নৌকা চলছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি উঠে বসলেন তিনি পাটাতনের ওপর। সত্যি নৌকা চলছে না, কিন্তু হঠাৎ করে এত কুয়াশা এলো কোথা থেকে? চারিদিকে চাপচাপ কুয়াশা এসে ঢেকে ফেলেছে গোটা বাউরকে। সেই সঙ্গে অস্বাভাবিক রকমের ঠান্ডা লাগছে।
ঘুম জড়ানো চোখে তামিমকে ডাকলেন তিনি। তামিম, কি হলো বেটা? নৌকা থামালি কেন? নৌকোর অপর প্রান্ত থেকে কোনো উত্তর নেই। চারদিক অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। কেবল ছইয়ের ভেতর থেকে একটা খুটখাট শব্দ আসছে। বুকটা ধড়াস করে উঠল জিয়ারুল মিয়ার। সর্বনাশ, তামিম জলে পড়ে গেল না তো? তাড়াতাড়ি উঠে ছইয়ের মধ্যে ঢুকলেন তিনি। ঘুটঘুটে অন্ধকার ভেতরটায় শব্দটা আরো ভালোভাবে কানে এলো তার। খুব চেনা শব্দ, কিন্তু তিনি এই মুহূর্তে বুঝতে পারছেন না কিসের শব্দ ওটা, ভেতরে ওটা কি। কাঁপা কাঁপা হাতে কোনো রকমে বুক পকেট হাতড়ে দেশলাইটা বার করলেন তিনি। দেশলাইয়ের একটা কাঠি ফস করে জ্বালতেই কিছুক্ষণের মধ্যে যে দৃশ্যটা তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল, জিয়ারুল মিয়ার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। রাবিয়া বিবির লাশটার পায়ের কাছে উবু হয়ে বসে রয়েছে তামিম। পায়ের দিক থেকে কাঁথা অনেকটা উপরের দিকে তোলা। সেখানে মুখ নামিয়ে রাবিয়া বিবির লাশ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তামিম। শব্দটা কিসের এবার তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। কঠোর মঠোর করে হাড় মাংস চিবোনোর একটা শব্দ। দেশলাইয়ের আলোটা মুখে পড়তেই জিয়ারুল মিয়ার দিকে মুখ তুলে তাকালো তামিম। চমকে উঠলেন জিয়ারুল মিয়া। এটা কি তামিম নাকি অন্য কেউ? তামিমের মুখের দিকে তাকিয়ে বুকের রক্ত জল হয়ে গেল জিয়ারুল মিয়ার। ওর ঠোঁটের দুপাশ দিয়ে গলা বুক বেয়ে নেমে আসছে কালচে রক্তের মোটা ধারা। দাঁতের মাঝখানে কামড়ে ধরে আছে মাংসের টুকরো। ওর চোখ দুটোয় যেন কেউ আলকাতরা ঢেলে দিয়েছে। দেশলাইয়ের অল্প আলোতেও চকচক করছে সেই মিশকালো চোখের মণি। পেট পাক দিয়ে উঠল জিয়ারুল মিয়ার। দেশলাইয়ের শেষ শিখাটুকু আশ্চর্য হতভম্ব জিয়ারুল মিয়ার আঙুলটা একটা ছোট্ট ছ্যাঁকা দিয়ে নিভে গেল। অপার্থিব একটা গর্জনে ভরে উঠল নৌকার ছইয়ের ভেতরটা। এ তামিমের কণ্ঠস্বর নয়, হতে পারে না। কয়েক সেকেন্ডের নীরবতা। তামিম উঠে দাঁড়িয়েছে। হঠাৎ জিয়ারুল মিয়ার বুকে কোথা থেকে যেন অসীম সাহস চলে এলো। তিনি বুঝে গেলেন দাঁড়িয়ে থাকলে মারা পড়তে হবে। চারিদিকে চোখ বুলিয়ে তিনি দেখলেন সেই ধূপকাঠির গোছাগুলো চলছে এখন। খপ করে সেগুলো হাতে ধরে মুঠোয় তুলে নিলেন তিনি। ওপাশ থেকে তামিম দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়তে গেল জিয়ারুল মিয়ার গায়ে। কিন্তু মোক্ষম সময় তিনি সেই ধূপকাঠির গোছাগুলো শক্ত করে ধরে চেপে ধরলেন তামিমের শরীরে। ওর ডান পায়ে লাল হয়ে জ্বলতে থাকা ধূপকাঠিগুলো চেপে বসে গেল। ধূপের সুগন্ধ মিলিয়ে গিয়ে রক্ত পোড়া বিশ্রী গন্ধ জিয়ারুল মিয়ার নাক মুখ ভরিয়ে তুলল। আর্তনাদ করে কয়েক পা পিছিয়ে গেল তামিম। তারপর ছড়িয়ে বাইরে বেরিয়ে গেল। ঠকঠক করে কাঁপতে থাকা জিয়ারুল মিয়ার ভেতর থেকেই দেখতে পেলেন নৌকার অপর প্রান্তে গিয়ে তামিম সোজা ঝাঁপ দিয়ে পড়ল বাউরের বুকে। ছপাত করে একটা শব্দ তুলেই আবার সবকিছু চুপচাপ। গোটা ঘটনাটা এত আকস্মিক যে জিয়ারুল মিয়া খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ তার হুঁশ ফিরল। পকেট থেকে দেশলাই জ্বালিয়ে রাবিয়া বিবির লাশটার দিকে একবার তাকালেন তিনি। শিউরে উঠলেন ভেতর ভেতর। একটা পা হাঁটু অব্দি নেই। খেয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, স্রেফ খেয়ে নেওয়া হয়েছে। আর এক পায়ে সবই কামড় বসিয়েছিল তামিম। তামিম নাকি তামিমের রূপ ধরে থাকা কোনো এক অতি প্রাকৃতিক সত্তা। ছইয়ের অপর প্রান্তে এসে দাঁড় ধরে বসলেন জিয়ারুল মিয়া। তার সারা শরীর কাঁপছে। তাকে এখনই এখান থেকে পালাতে হবে। এখানে ভয়ঙ্কর বিপদ। চারিদিকে তাকালেন তিনি। কুয়াশায় ভালো করে কিছু দেখা যাচ্ছে না। আন্দাজে নৌকা চালাতে হবে।
যে চুলোয় হোক তাকে গিয়ে কোথাও নৌকা বেড়াতে হবে। বাউরের জলে বিপদ আছে। তিনি মনে মনে ভালো করে জানেন তামিম বাউর খোলসের আড়ালে থাকা সেই শয়তান আশেপাশেই কোথাও ঘাপটি মেরে আছে। বইটা ধরে টান মারতেই বুক শুকিয়ে গেল জিয়ারুল মিয়ার। বইটা অসম্ভব ভারী, টানা যাচ্ছে না। একবার, দুবার, পরপর 3 বার টানলেন। পলকা কাঠের বইটা হঠাৎ করে এত ভারী হয়ে গেল কি করে? যেন জলের ভেতর থেকে একটা কিছু টেনে ধরেছে বইটাটাকে। হঠাৎ জলের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো। জিয়ারুল মিয়া সভয়ে দেখলেন নৌকার নিচ থেকে 2টো হাত তার বইটাটাকে ধরে আছে। সেই হাত তামিমের। জল থেকে উঠে আসছে তামিম। বইটা বেশ সুদক্ষ সরীসৃপের মতো উঠে আসছে নৌকার উপরে। জিয়ারুল মিয়া বুঝতে পারলেন আর পালানোর পথ নেই। জলে ঝাঁপ দিলেও তাকে মরতে হবে, নৌকায় থাকলেও তাকে মরতে হবে। লাফ দিয়ে নৌকার পাটাতনের উপরে উঠে এলো তামিম। ওর চোখের দিকে আবার চোখ পড়ল জিয়ারুল মিয়ার। দুনিয়ার যত অমঙ্গল, যত অকল্যাণ অমাবস্যার অন্ধকারের মতো জড়ো হয়ে আছে ওর 2 চোখের মধ্যে। এই অন্ধকারেও তিনি স্পষ্ট দেখতে পেলেন ওর মুখটা। তামিম হাসছে। ওর ঠোঁটের 2 প্রান্ত থেকে যেন কেউ নরুন দিয়ে কান অব্দি চেটে দিয়েছে। কোনো মানুষ এমন আকর্ণ বিস্তৃত রক্ত জল করা হাসি হাসতে পারে না। জিয়ারুল মিয়া স্পষ্ট দেখতে পাচ্ছেন সেই মুখের ভেতরে কোনো সামুদ্রিক শিকারী মাছের মতো 2পাটি ধারালো দাঁতের শাড়ি এই অন্ধকারেও ঝিকিয়ে উঠছে। বিরাট একটা হা করে তামিম ঝাঁপিয়ে পড়ল জিয়ারুল মিয়ার উপরে। নৌকাটা একদিকে হেলে গেল। ফাঁকা বাউরের বুকে এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রতিধ্বনিত হলো জিয়ারুল মিয়ার করুণাপন্ন আর্তনাদ। হু হু করে রাত বেড়ে চলে। শামীম ঘরে তিষ্ঠ হতে পারছে না। একে মা মরার শোক, তার উপর নতুন এক দুশ্চিন্তা। ওরা নৌকো নিয়ে বেরিয়েছে অনেকক্ষণ হয়ে গেল। এতক্ষণ তো লাগার কথা নয়। প্রায় রাত দুপুর হতে চলল। দাওয়ার কাছে বসে যতদূর অব্দি চোখ যায় বাউরের ঠান্ডা কালো জলরাশির দিকে তাকিয়ে বসে রয়েছে শামীম। যদি এক বিন্দু আলোর দেখা পায়। জলের ধারে ঠান্ডা হাওয়ায় বসে থাকতে থাকতে হয়তো ঘুমিয়েই পড়েছিল সে, কিন্তু গভীর ঘুম হয়নি। জলের উপর ছলাৎ ছলাৎ শব্দ পেয়ে ধর্মড়িয়ে উঠে বসল সে। ওই তো একটা নৌকো এসে দাঁড়িয়েছে কিছুটা দূরে। দাওয়া থেকে নেমে লণ্ঠনটা নিয়ে সেদিকে দৌড়ে গেল স্বামী। ওদের উঠোন থেকেই যেন বাউরটা শুরু হয়ে গিয়েছে। ওই তো ওদের নৌকোটাই তো ওটা। ধরে যেন প্রাণ এলো শামীমের। কিছু দূরে নৌকোটা বেঁধে হাঁটু সমান জলে নৌকা থেকে নেমে এলো তামিম। শামীম জিজ্ঞেস করলো, কিরে, এত সময় লাগলো কেন তোদের? ফুফা কই? তামিম ওর পাশ কাটিয়ে ঘরের দিকে চলে যাওয়ার সময় বিড় করে বলে গেল, ফুফাকে ওর ঘরে নামিয়ে দিয়ে এসেছি। বেশ খানিকটা অবাক হলো স্বামী। ফুফা কাল সকালে যেতে পারতো না? তাছাড়া এত রাতে এইভাবে বাউরের মধ্যে ওকে একা নৌকো বাড়িতে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেলেন? গাজেব লোক তো। তামিম দাদার কথার কোনো উত্তর দিল না। শামীম খেয়াল করলো তামিম হালকা খোঁড়াতে খোঁড়াতে হাঁটছে। শামীম আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে রে পায়ে? ওরকম ল্যাংচাচ্ছিস কেন? কিছু না, আমি লাশ নামানোর সময় কাদায় পা মচকে গিয়েছিল। যা স্নান করে নে, সকালে 2 মুঠো ভাত আছে, খেয়ে শুয়ে পড়। শামীম রান্নাঘরের দিকে চলে গেল। যাওয়ার সময় এক ঝলক তামিমের ডান পায়ের দিকে চোখ পড়ল ওর। হাঁটুর নিচটায় একটা দগদগে ঘা হয়ে গেছে। তামিম মুখে মিথ্যে কথা বলবে কেন? একটা তোবড়ানো থালায় খানিকটা ভাত আর একটু নুন নিয়ে এসে রান্নাঘর থেকে বেরিয়ে শামীম দেখল ওর ভাই একই জায়গায় বসে আছে। কিরে, স্নান করলি না? যা তাড়াতাড়ি কর, রাত হয়েছে।
গাটা ম্যাচ ম্যাচ করছে রে বাউড়ের হাওয়ায়। কাল সকালে করবো খন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর স্নান করতে হবে না, খেয়ে নে। খাবো না, খিদে নেই, পেট ভর্তি। পেট ভর্তি মানে? কখন খেলি? ফুপা খাইয়ে দিয়েছে। থালাটা রান্নাঘরে ফিরিয়ে নিয়ে গেল স্বামী। সেখানে বসে খেতে খেতে অনেকগুলো প্রশ্ন ওর মাথার মধ্যে উড়ে উড়ে আসছিল। ফুফা এত রাতে বাড়িতে গিয়ে চাল ডাল চড়িয়ে রান্না করে তামিমকে খাইয়ে পাঠিয়ে দিল। শামীমের কথা একবারও মনে হয়নি তার। সেও তো সকাল থেকে কিছু খায়নি। তামিমের পায়ে ওই অত বড় গাটাই বা কিসের? কেমন যেন দগদগে পোড়া দাগ। কেমন যেন অসংলগ্ন কথাবার্তা বলছে তামিম ফিরে আসার পর থেকে। শামীমদের ঘর বলতে মাত্র দুটো। একটায় ওরা দুই ভাই শোয়ে, আর একটায় আব্বু আম্মু। খাওয়া শেষ করে বাইরে বেরিয়ে শামীম দেখল তামিম ওর আম্মির ঘরের বিছানায় চুপচাপ শুয়ে রয়েছে, দৃষ্টি বাইরের জানলা দিয়ে বাউড়ের দিকে। কিরে, ওখানে উঠে শুলি কেন? আমি আম্মির বিছানাতেই শোবো। কিছু একটা বলতে গিয়েও শামীম থেমে গেল। তামিমের কি কিছু হয়েছে? যতই হোক নিজের আম্মি, তবুও এতদিনের রোগে ভোগা বিছানা। তারপর মানুষটা মারা গিয়েছে সত্য। কিভাবে রাতে সেখানে ঘুমোবে তামিম? আম্মির মৃত্যু শোককে ওকে উন্মাদ করে দিল। বুকের কোণটা চিনচিন করে ওঠে শামীমের। তামিমকে বড্ড ভালোবাসে সে। ছোট ভাইটার কোনো সমস্যা হলে তার বুকটা ফেটে যায়। ফিরে আসার পর থেকে তামিমের অবস্থা দেখে ওর ভালো লাগছে না। কাল সকালে একবার কথা বলে দেখতে হবে ওর সঙ্গে। শামীম একটা দীর্ঘশ্বাস ফেলে আম্মির ঘরের দরজাটা ভেজিয়ে নিজের ঘরের মেঝেতে হাঁটু মুড়ে বসে রইল। কোরআন শরীফ বার করে একটা সূরা পাঠ করে শুয়ে পড়ল। এই কটা দিনে এত ব্যস্ততা, এত দুশ্চিন্তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদা করতে আর রাতে শোয়ার আগে কোরআন পড়তে ভুলেনি শামীম। শামীমের ঘরটা ছোট্ট, একটা জানলা আছে যেটা গিয়ে গোয়াল ঘরের খানিকটা দেখা যায়। ক্ষণে ক্ষণে জল বাড়ছে। বলদটা কি কষ্ট করেই না কয়েকটা দিন ধরে দাঁড়িয়ে রয়েছে ওই জলকাতার মধ্যে। বেচারার কোনো রোগ ব্যাধি হয়ে মরে না যায়। ক্ষেতের সব কাজ বন্ধ হয়ে যাবে ওকে ছাড়া। বাড়ির পেছনে সামান্য কয়েক ছটাক জমিতে যে ক্ষেতটা ছিল, সেখানে ফসল সব জলের তলায়। মাসকাবারির বাজার নেই কদিন হয়ে গেল। চাল যা আছে তাতে টেনে টুনে 2-1 দিন চলবে। সরকারের তরফ থেকেও কোনো ত্রাণ এসে পৌঁছায়নি এখানে। ইমান সাহেব ওদের আব্বুকে খুব ভালোভাবে চেনে। শামীম খানিকটা আশা করেছিল তিনি হয়তো কিছু সাহায্য করবেন আজ, কিন্তু তামিম খালি হাতে এসেছে। ফুফাও বাড়ি চলে গেল। তার কাছে কিছু চাল ডাল যদি থেকে থাকে তামিমকে দিয়ে পাঠিয়ে দিতে পারতেন। আব্বু বাড়ি আসবে কবে কে জানে। আম্মিও এখন অসময়ে চলে গেল। তার উপর গতকাল স্বাস্থ্যকেন্দ্রে আম্মির কাছে ওষুধ আনতে যাওয়ার সময় শুনে এসেছে বেশ কিছু ঘরে কলেরাও দেখা দিয়েছে। চারিদিকে পচা দূষিত জল। মানুষ খাবে কি? এর মধ্যে কলেরা মহামারী হয়ে দাঁড়ালে আর দেখতে হবে না। শামীমের মাথার বালিশটা ফোঁটা ফোঁটা জলে ভিজে ওঠে। আম্মি নেই, আব্বু বাইরে। চারিদিকে এমন দুর্বিষহ অবস্থা, খুব অসহায় লাগে শামীমের। ওর এই কান্না শোনার কেউ নেই। ওকেই সমস্ত পরিস্থিতিটা সামাল দিতে হবে। তামিম ছোট, নিজেকেও সামলাতে হবে, ওকেও সামলাতে হবে। দু চোখে কিছুতেই ঘুম নামে না শামীমের। বিছানায় শুয়ে এই পাশ ওপাশ করতে থাকে। আর কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে। হঠাৎ শামীমের কানে একটা অস্পষ্ট গোঙানির শব্দ বেড়ার ওপাশের ঘর থেকে ভেসে আসে। তড়াক করে বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে এসে বেড়ার উপরে কান পাতে সে। হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে ওই ঘরে কেউ ঘুমাচ্ছে। তামিম। ওর কি কিছু হলো? কমিয়ে রাখা লণ্ঠনটা নিয়ে দৌড়ে নিজের ঘরের দরজা খুলে বেরিয়ে এলো শামীম। ও ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই শামীম দেখলো খাটের উপরে একটা কাটা পাঁঠার মতো দাপাচ্ছে তামিম। কিন্তু এ কি? ও সারা শরীর এমন কাঁথা তোষক দিয়ে পেঁচানো কেন?
বিছানার কাছে এসে লণ্ঠনটা তুলে ধরতেই শামীমের হাত পায়ে যেন শিকড় গজিয়ে গেল। কোথায় তামিম? বিছানার উপরে শুয়ে আছে ওদের আম্মি রাবেয়া বেবি। ঠিক নিয়ে যাওয়ার আগে যেমন ভাবে কাঁথা দিয়ে জড়িয়ে দিয়েছিল আম্মির দেহটা, ঠিক সেইভাবেই বাঁধা অবস্থায় খাটের উপরে শুয়ে ছটফট করছে আম্মি। লণ্ঠনের আলোয় মরা মাছের মতো নীল ঘোলাটে চোখ দুটো ধক ধক করে জ্বলে উঠল। শামীম দেখল পিঠ ঘষতে ঘষতে বিছানায় উঠে বসেছে আম্মি। সম্পূর্ণ অচেনা রক্ত জল করে দেওয়া ফ্যাঁসে কণ্ঠে চিৎকার করে উঠল, শামীম, বাবা রে, তুই আমার চিকিৎসা করালি না? ও মা গো, পেটে কি যন্ত্রণা! শামীমের হাতে ধরা লণ্ঠনটা ঠক ঠক করে কাঁপছে। সেই অল্প আলোতেই সে দেখল আম্মির মুখের ভেতর থেকে গল গল করে বেরিয়ে আসছে পিটখুটে সব পোকামাকড়ের দল। কিলবিল করে তারা গড়িয়ে পড়ছে বিছানায়, বালিশে, মেঝেতে। শামীমের হাত থেকে লণ্ঠনটা পড়ে যাচ্ছিল আরেকটু হলে। শামীম একটা প্রচন্ড জোরে আর্তনাদ করে মেঝের উপরে বসে পড়ল। আমি তোমাকে মেরে ফেলিনি, চোখ মেরে বন্ধ ফেলিনি করে আমি তোমাকে। কান চেপে ধরল। শামীমের চিৎকার ক্রমশ ফোঁপানিতে পরিণত না হলো। না, আমি না, আস্তে আস্তে আমি বুঝে এলো তোমাকে মেরে ওর ফেলিনি, গলার স্বর। মেরে ফেলিনি আমি তোমাকে। না, খুব ভয়ে ভয়ে চোখ খুলল শামীম। কোথায় আপনি? না না না, খাটের উপরে আমি না। বসে ওর দিকে আমি তোকে মেরে হতভম্ব ফেলিনি, দৃষ্টিতে চেয়ে মেরে রয়েছে ফেলিনি আমি তোমাকে। না, তামিম। কি হলো দাদা, এরকম করছিস কেন? শামীম চারিদিকে অসহায়ের মতো তাকালো। এতই চোখের ভুল! কানেও তো শুনেছে সে স্পষ্ট আম্মির কথাগুলো তার গোঙানি। তামিমকে কি বলবে সে বুঝে উঠতে পারছিল না। নিজেকে সামলে নিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো শামীম। রীতিমতো হাঁপাচ্ছে সে। কোনো রকমে বলল, কিছু না, তুই ঘুমা, সব দেখেছি। বাকি রাত আর চোখের পাতা এক করতে পারেনি শামীম। এমনকি নিশ্চিন্তে শুধুমাত্র শুয়ে থাকতে পারেনি। সারা রাত বিছানার উপরে বসে বসে কোরআনের সূরা পাঠ করেছে। তার মন নিশ্চিত জানে যে সে যা দেখেছে তা ভুল নয়। এত স্পষ্ট চোখের ভুল, কানের ভুল মানুষের হয় না। এরপরে একটা সপ্তাহ কাটল বেশ খারাপভাবেই। যদিও বৃষ্টি আর হয়নি তেমন, মাঝে মধ্যে ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। জল কিছুটা নেমেছে অনেক জায়গাতে। শামীমদের বাড়ির উঠোন, গোয়াল ঘর থেকে জল সরেছে, কিন্তু এখনো বাউরের সাথে রাস্তাঘাট মিশে রয়েছে জলের তলায়। ইতিমধ্যেই ঘরে চাল ফুরিয়েছে, তবে ওদের খাবারের কিছুটা সুরাহা হয়েছে, কারণ একবেলা করে মসজিদের খাদেমরা এসে নৌকায় করে কিছু সামান্য চাল ডাল দিয়ে গেছে। সারা গ্রামে মোটামুটি যেসব জায়গায় নৌকো নিয়ে যাওয়া সম্ভব ছিল সেই সব বাড়িগুলোতে। কিন্তু শামীম মনে মনে যে আশঙ্কা করেছিল তা সত্যি হয়েছে। এই এলাকায় কলেরা মহামারীর রূপ ধারণ করেছে হঠাৎ করেই। আকসার লোক মরছে, কান পাতলেই শোনা যায় এ বাড়ি ও বাড়িতে মরা কান্নার রব উঠছে। মহামারীর বিষ বাষ্পে চারিদিকের বাতাস ভারী হয়ে আছে। সারা গ্রামের মাত্র দুটো কবরস্থান, এক সেই বাউরের ওপারে মসজিদ লাগোয়া কবরস্থানটা, আর একটা এপারে, কিন্তু ওটা এখন জলের তলায়। ওপারে যারা রয়েছে তাদের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু এপারে যারা থাকে তাদের অবস্থা সবচেয়ে শোচনীয়। একে কলেরার মরা, কেউ ধরতে সাহস পায় না। অভাগা মানুষগুলো এক টুকরো জমিন পাচ্ছে না শান্তিতে শেষ ঘুম ঘুমানোর জন্য। শামীমদের বাড়ির পেছন দিকে একটা পুরনো পরিত্যক্ত জমি আছে, ভাগার মতো। নোংরা আবর্জনা ফেলে ফেলে জায়গাটা অনেক উঁচু হয়ে গেছে, তাই সেখানে জল ঢোকেনি। সেই ভাগাড়ে গাদা করে ফেলা হয়েছে সেই সব লাশ। বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে চারপাশের বাতাসে ছড়িয়ে পড়েছে বিভৎস ভারী একটা লাশ পচা গন্ধ। এমনিতেও কেউ বাড়ির বাইরে বেরোয় না,
চারিদিকে জল, মহামারী, ভয়ে সবাই ঘরে দৌড় দিয়ে বসে আছে। দিনের বেলাও উপথে মারানো বন্ধ করে দিয়েছে গ্রামবাসীরা। শামীম প্রতি মুহূর্তেই ভয়ে মরে। আম্মি অকালে চলে গেল। ওর বা ওর ভাইটার যদি কিছু হয়ে যায় তাহলে আব্বু ফিরে এসে নির্ঘাত খুদকুশি করবে। আব্বু যে কোথায় আটকে পড়েছে কে জানে। 2 সপ্তাহ হয়ে গেল, তার কোনো খবর নেই। আল্লাহ তাআলাই একমাত্র ভরসা। এই এত কিছুর মধ্যে তামিমের আচরণও অদ্ভুত রকমের পরিবর্তন হয়েছে। দিনের বেলায় তামিম সারাদিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুমায়। সকালে দুপুরে কিছুই খায় না ভালো করে। ভাত দিলে কাকের মতো ছড়িয়ে খেয়ে বাকিটা থালাতেই পড়ে থাকে। শামীম অনেক বলে কয়েও ওকে কিছু খাওয়াতে পারে না। তামিম তো আর দুধের বাচ্চা নয় যে ওকে মেরে ধরে খাওয়াবে। তারপরে মহামারীর মতো পরিবেশে রোজ সন্ধে হলেই ঘরের পেছন দিকটা দিয়ে কোথায় যেন একটা চলে যায় তামিম। ফিরে এসে কুয়োর নোংরা জল দিয়েই অনেকক্ষণ ধরে হাত মুখ ধোয়। 4-5 দিন হলো এই নতুন নাটকটা শুরু হয়েছে ওর। শামীম মাগরিবের নামাজ পড়তে বসলেই দরজা খুলে সেই ফাঁকে পালায় তামিম। ফিরে একটু রাতের দিকেই। শামীম রোজ ভাবে ওর পিছু পিছু গিয়ে দেখবে ও কোথায় যায়, কিন্তু হয়ে ওঠে না। নামাজ পড়ার পর রাতের রান্না বসানোর থাকে। তাছাড়াও তামিম আজকাল বড় ঘাড় তেড়া হয়ে গেছে। সারাদিন চুপচাপ ঘুম মেরে বসে থাকে। কোনো কথা জিজ্ঞেস করলে ঠিক করে উত্তর দেয় না। খাবার দাবার ঠিক করে খায় না। কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে শামীম ওর ভাইয়ের মধ্যে। কয়েকদিন যাবৎ তামিমের শরীরে কেমন একটা অস্বাভাবিক রকমের পুষ্টি যেন ঝরে ঝরে পড়ছে। অস্বাভাবিক বলা এই কারণে, সামগ্রিক শরীরে তেমন কোনো উন্নতি হয়নি। পেটটা ফুলে ঢাকের মতো হয়েছে। গাল, চোখের এবং গলার নিচে মেদবহুল চামড়া কেমন যেন ঝুলে ঝুলে পড়ছে। এদিকে হাত পা শুকিয়ে পাটকাঠির মতো হয়ে গেছে। এই 1 সপ্তাহের মধ্যে চেহারা কেমন যেন বদলে গেছে তামিমের। ওর সত্যিই কি কোনো রোগ ব্যাধি হলো? ক্লাস 8 পাস শামীম কলেরা রোগের উপসর্গও তো জানে না ঠিক করে। দিন রাত ভয়ে ভয়ে থাকে ছেলেটা। শেষমেশ শামীম একদিন সন্ধেবেলায় তামিমের ফিরতে অনেক দেরি হওয়ায় খুঁজতে বের হয়। শামীম জানে পেছনে ওদের ক্ষেতটা পেরিয়ে ওদিকে কোথায় যেন যায় তামিম। সেই ক্ষেতের আল ধরেই চলছিল শামীম। সঙ্গে আলো নেয়নি। আজ আকাশে জ্যোৎস্না আছে। কিছু দূর যাওয়ার পরে আলোর উপর একটা মানুষের অবয়ব ফুটে উঠল। উল্টো দিক থেকে কেউ একজন এগিয়ে আসছে। কাছে আসতেই বুঝতে পারল এই তামিম ছাড়া আর কেউ নয়। কোথায় গিয়েছিলি রে? তোকে আর কতবার বারণ করতে হবে ওই রোগ ব্যাধির মধ্যে না বেরোতে? রোগ বাঁধিয়ে ঘরে ঢুকলে কিন্তু বার করে দেবো ঘর থেকে একদম, আমি বলে দিলাম। হ্যাঁ। দাদার ধমক খেয়েও কোনো টনক নড়ল না তামিমের। দাদার থেকে বেশ কয়েক হাত দূরে থম মেরে দাঁড়িয়ে আছে সে। একটু আগে ফুটফুটে চাঁদের আলো ছিল। একটা কালো মেঘ এসে আবার ঢেকে দিয়েছে চাঁদটাকে। তামিমের মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না শামীম। দেখতে পেলে ভয় পেত, ঘৃণায় গুলিয়ে উঠত ওর গা। কারণ তামিমের মুখ, হাতের নখগুলো তখন রক্তে মাখামাখি। মুখ থেকে ভক ভক করে বের হচ্ছিল মরা পচা মাংসের গন্ধ। চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে শামীম আবার ধমকে উঠল, চল ঘর চল, কাল থেকে যদি আর তোকে বেরোতে দেখি ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখবো। তামিম এগিয়ে এসে দাদার পাশ কাটিয়ে চলে গেল। ঠিক তখনই শামীমের নাকে এসে লাগলো সেই বিশ্রী পচা গন্ধটা। কোথায় গিয়েছিল তামিম? যেদিক দিয়ে তামিম আসছিল সেই দিকে একবার তাকায় শামীম। ওই দিকেই তো ভাগাড়টা। কলেরায় মরা লাশগুলো ওখানেই ডাই করে রাখা হয়। ওই দিকে ওর কি কাজ? আর ওর গায়ের থেকে এমন জঘন্য গন্ধই বা বেরোচ্ছে কেন? মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যায় শামীমের। কিছুটা দূরেই তামিম ধপধপ করে পা ফেলতে ফেলতে এগোচ্ছে। কি একটা জিজ্ঞেস করবে ভেবেও চুপ করে গেল শামীম।
সে রাতেও তামিমের ঘরে খাবার রেখে চলে এলো শামীম। আজ বিগত কয়েকদিন ধরে তাই করছে। সকালে উঠে দেখে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাত, খানিক খেয়েছে, খানিক এদিক ওদিকে ফেলেছে, খানিক থালায় পড়ে আছে। সে রাতে শুয়ে শুয়ে শামীম অনেক আকাশ পাতাল ভাবল, আচ্ছা ফুফার কি খবর? সেই যে ওদের আম্মিকে দাফন করে সেদিন বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর একটাবারও তো খোঁজ নিতে এলো না। ছেলে দুটো কি খাচ্ছে, কি করছে, একবারও জানতে ইচ্ছে করে না ফুফার? ফুফা তো এমন নয়, নাকি তার আবার কলেরা হলো? ফুফা বেঁচে আছে তো? আতকে উঠল শামীম। সত্যি তো, এই কদিনের তালে গোলে লোকটার খবর নিতে যাওয়া হয়নি। ওদিকে আম্মিকে কবর দেওয়া হয়েছে, প্রায় সপ্তাহ ঘুরে চলল। শামীম ঘুমিয়ে পড়তে পড়তে ঠিক করলো কাল সকালে উঠে প্রথমে যাবে ফুফার বাড়িতে, তারপর আম্মির কবর জিয়ারত করতে। এই এক সপ্তাহের মধ্যে প্রায় ৩-৪ বার নিজের আম্মির অতৃপ্ত আত্মাকে ঘরের মধ্যে রাতের বেলায় দেখতে পেয়েছে শামীম। কখনো দেখেছে খাটের কোণে আম্মি বসে বিলাপ করতে করতে কাঁদছে, কিংবা কখনো দেখেছে বিছানার উপর পাশেই শুয়ে রয়েছে কাঁথা জড়ানো অবস্থায়। আবার কখনো রাতের বেলায় চরম অস্বস্তিতে ঘুম ভেঙে গিয়ে চোখ খুলে দেখেছে ওর মুখের ঠিক উপরেই আম্মির বিভৎস মুখটা। সকাল হলেই ওইসব দৃশ্যগুলো খুব অবাস্তব মনে হয় শামীমের। তামিমকে এই ব্যাপারে কোনোদিনও কিছু বলেনি সে। কে জানে সেও এরকম কিছু দেখতে পায় কিনা। কিছু একটা গণ্ডগোল আছে। আম্মির আত্মা কি শান্তি পায়নি, তাই কি সে বারবার দেখা দিচ্ছে শামীমকে? কাল একবার মসজিদে যেতেই হবে। পরদিন বেরোতে বেরোতে শামীমের বেশ দুপুর হয়ে গেল। সকালে আজকে আবার বৃষ্টি হয়েছে, তাই বাউড়ে পাড়ি জমাতে সাহস করেনি শামীম। তামিম সেই সকাল থেকে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে ওদের আব্বু আম্মির ঘরে। কয়েক গাল ভাত মুখে দিয়ে দুপুরবেলা নৌকো নিয়ে বেরোনোর সময় শামীম ভাইকে ডাকতে গিয়েও দেখল সে তখনও ঘুমোচ্ছে। আজকাল পড়ে পড়ে বড় ঘুম হয়ে ছেলেটা। শামীম আর তাকে ডাকে, নৌকো নিয়ে বেরিয়ে গিয়েছিল। প্রথমে শামীম গেল পাশের পাড়ার ওর ফুফার বাড়িতে। এদিকটা জল অনেকটা নেমে গেছে। ঘাটে নৌকা বেঁধে অনেকটা হেঁটে আসতে হলো শামীমকে। বুক দূর দূর করছিল ছেলেটা, যদি গিয়ে কিছু খারাপ খবর শুনতে পায়। বাড়ির দরজায় এসে শামীম হতভম্ব হয়ে গেল। সবুজ কাঠের চলটা ওঠা দরজাটা উপরে বড় একটা লোহার জং ধরা তালা ঝুলছে। ফুফা কি তবে কোথাও বেরোলো? এদিকে ওদিকে চাইতেই খানিক দূরে এক বয়স্ক ভদ্রলোককে দেখা গেল। তিনি একটা ইয়া সাইজের দুধেলা গাইকে টানতে টানতে ফুফার লাগোয়া বাড়িটার উঠোনে ঢোকালেন। শামীম এগিয়ে গেল তার দিকে। চাচা, চাচা এই বাড়িতে জিয়ারুল মিয়া কোথায় গেছে বলতে পারবেন? লোকটা গরুটাকে আঁথালে বেঁধে সোজা হয়ে দাঁড়ালেন। তারপর শামীমের দিকে বেশ খানিকক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। তার গা দিয়ে দরদর করে বেয়ে পড়ছে ঘাম। হাত দিয়ে মুখ চোখ মুছে বললেন, তুমি কে হও ওর? উনি আমার ফুফা হন। অনেকদিন কোনো খোঁজ খবর নেই, তাই খোঁজ খবর নিতে এসেছি। ওনার খোঁজ আমরা পাড়ার লোকে কেউ জানি না। দাঁড়াও দাঁড়াও, 1 সপ্তাহ আগে তুমি এসে ওনারে নিয়ে গিয়েছিলে না? হ্যাঁ, চিনতে পারছি এবার তোমারে। তারপর তো উনি এখানে আর আসেননি। আমরা তো জানি যে তোমার বাড়িতে আছে। শামীমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু তামিম যে বলল ফুফাকে বাড়িতে দিয়ে গেছে সেই রাতে। চাচা, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আমি নিয়ে গিয়েছিলাম ফুপাকে, এই কথা ঠিকই, কিন্তু আমার ভাই হপ্তাখানেক আগে অনেক রাতে এসে এখানে ওনাকে দিয়ে গেছে। তাই হয়তো জানেন না। আরে ভাই, কি মুশকিল! আরে দিয়ে যাবে তাহলে লোকটা যাবে কোথায়? 1 সপ্তাহ ধরেই তো দেখছি ওনার বাড়ি তালা মারা। জিয়ারুল মিয়া বাড়িতে থাকলে আমরা টের পেতাম নি। না, আর কোনো যুক্তি কাজ করছে না শামীমের। সত্যি তো, ফুফার এমন কোনো জায়গায় যাওয়ার নেই যেখানে তিনি 1 সপ্তাহ ধরে গিয়ে পড়ে থাকবেন। শামীমের বুকের ভেতরটা কেমন যেন গুড় গুড় করে উঠল। তবে কি তামিম এই কথাটা ওকে মিথ্যে বলেছে? ফুফা কোথায় গেল তাহলে? নিজের বাড়িতে নেই, তামিমদের সাথে ফিরে যায়নি সেদিন ওদের বাড়িতে, তাহলে কোথায় ভোজবাজির মতো গায়েব হয়ে গেল লোকটা?
এক রাশ প্রশ্ন মাথায় নিয়ে বাউরের ঘাটে ফিরে এলো শামীম। কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই হয়েছে, এবং সেটা হয়েছে তামিমকে ঘিরে। শামীমের মনটা ভীষণ গাইতে লাগলো। সারাটা রাস্তা নৌকো বাইতে বাইতে ভীষণ অন্যমনস্ক হয়েছিল শামীম। আচ্ছা, ফুফা কোথায় যেতে পারে? তামিমের পায়ে সেদিন রাতে একটা বড় সড়ো আঘাতের চিহ্ন দেখতে পেয়েছিল শামীম, সেটাই বা কিসের? ঠিক কি হয়েছিল সেই রাতে যা তামিম ওকে কখনো বলতে চায়নি? ফুফা ওদের খবর নিতে আসেনি, কারণ তিনি বাড়িতে নেই। বাড়িতে থাকলে তিনি নিশ্চয়ই আসতেন। ফুফার কোনো বিপদ হয়নি তো? বইটার জোর বাড়িয়ে দেয় শামীম। ওরা তো মসজিদে গিয়েছিল সেদিন, সেখানে গেলেই হয়তো প্রশ্নগুলোর উত্তর মিলবে। ওকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে মসজিদে। শামীম বাউরের উপরে যখন নৌকা ভেড়ালো, তখন সূর্য প্রায় পশ্চিমা আকাশে ঢলে পড়েছে। ঘাটে আরও কয়েকটা নৌকা বাঁধা আছে। পাড়ে উঠে খানিকটা হাঁটতেই মসজিদ, তার পেছনে বাঁশবাগানে ঢাকা কবরস্থান। মসজিদের সামনে পৌঁছেই ইমাম সাহেবকে দেখতে পেলেন শামীম। সামনেই পায়চারি করছিলেন। অনেক দূর থেকেই শামীমকে চিনতে পেরেছেন তিনি। আগে প্রতি জুম্মাবারে নিয়মিত আসা হতো এখানে আব্বুর সাথে। সালাম আলাইকুম ইমাম সাহেব। ইমাম সাহেব এসে শামীমকে জড়িয়ে ধরলেন। ওয়ালাইকুম আসসালাম। তারপর এতদিন পরে এদিকে এলে? আল্লাহর রহমতে বাড়ির সবাই ভালো আছেন নিশ্চয়ই? শামীমের মুখটা গম্ভীর হয়ে গেল। না ইমাম সাহেব, আবু বাড়িতে নেই 2 সপ্তাহ হলো। আমির ব্যাপারটা তো আপনি জানেন। আমি চলে যাওয়ার পর থেকে ভাইটাও কেমন একটা হয়ে গেছে। 1 মিনিট শামীম, আম্মির ব্যাপারটা মানে কি হয়েছে তোমার আম্মির? ইমাম সাহেব ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছেন। দ্বিতীয়বারের জন্য বজ্রাহত হলো শামীম। ওর মুখে ফুটে উঠছে বিন্দু বিন্দু ঘাম। মানে ইমাম সাহেব, আপনি জানেন না সেদিন রাতে আপনি ছিলেন না মসজিদে? তাহলে আম্মির জানাজার নামাজ কি পড়েছিল? আম্মির জানাজা মানে? তোমার আম্মু কি মারা গেছেন? কি বলছো বলো তো শামীম, খুলে বলো, আমি কিছু বুঝতে পারছি না। আপনি সত্যি এই ব্যাপারে কিছু জানেন না ইমাম সাহেব? আমি তো এখানে এসেছি আম্মির কবর জিয়ারত করতে। তোমার আম্মিকে এখানে কবর দিতে নিয়ে এসেছিলে? এ হতেই পারে না। মসজিদের পেছনেই আমার ঘর। কেউ এখানে লাশ দাফন করতে এলে তাকে আমি জানাজা পড়াই। কিন্তু কিন্তু ইমাম সাহেব, আমার ভাই আর আমার ফুফা। এ কি? শামীম মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। কি হলো তোমার? ইমাম সাহেব তাড়াতাড়ি এসে ধরে ফেললেন তাকে। শামীম, এই, মসজিদের কি হলো? ভেতর থেকে 2 জন লোক ছুটে এলো। তাকে ধরে বসানো হলো। ইমাম সাহেবকেও ভেতর থেকে একটা মোড়া এনে দেওয়া হলো বসার জন্য। তিনি শামীমের সামনে বসে বেশ খানিকক্ষণ ধরে তাকে পর্যবেক্ষণ করলেন। তারপর বললেন, বেটা, আমি সত্যি এ ব্যাপারে কিছু জানি না, আল্লাহর কসম। আচ্ছা, তোমার আম্মি কবে মারা গিয়েছেন? আমাকে একটু খুলে বলো তো সব কিছু। 2 হাতে মাথা চেপে ধরে বসে রয়েছে শামীম। প্রায় সপ্তাহখানিক আগে ইমাম সাহেব রক্ত আমাশা হয়েছিল। 3 দিন পরে সন্ধে নাগাদ মারা গেলেন। তামিম আর আমার ফুফাকে নিয়ে নৌকো করে আম্মির লাশটা পাঠিয়ে দিয়েছিলাম এখানে। ইমাম সাহেব, আমার আম্মির লাশটা কি হলো? আমার আম্মি ঝরঝর করে বাচ্চা ছেলের মতো কেঁদে ফেলে শামীম। ইমাম সাহেব তার পিঠে হাত রেখে চাপড় মেরে সান্ত্বনা দেয় তাকে। শামীম, শান্ত হও বেটা, কিছু একটা গন্ডগোল তো হয়েছে। আমাকে ভালো করে বুঝতে দাও আগে। আচ্ছা, তুমি তোমার ভাই বা ফুফাকে জিজ্ঞেস করনি তারা কি করলেন আম্মির লাশটাকে নিয়ে? হ্যাঁ, ভালো কথা ইমাম সাহেব। আমি এখানে আসার আগে আমার ফুফার বাড়িতে গিয়েছিলাম। সেই রাতে আমার ভাই একা ফিরে এসেছিল বাড়িতে, তাও অনেক রাত করে। ফুফার কথা জিজ্ঞেস করাতে বললো ফুফাকে নাকি তার নিজের বাড়িতে নামিয়ে দিয়ে এসেছে। কিন্তু আমি গিয়ে এক পড়শির মুখে শুনলাম তিনি নাকি 1 সপ্তাহ ধরে বাড়িতেই নেই। এটা কি করে হতে পারে বলুন তো? ফুফাই বা কোথায় গেল? ইমাম সাহেব দাড়িতে হাত বুলিয়ে কি যেন একটা ভাবলেন। তারপর বললেন, আচ্ছা, তোমার ভাই মানে তামিম কি কোনো কিছু এমন কিছু বলেছে বা এই কদিনে করেছে যা তোমার অস্বাভাবিক মনে হয়েছে?
হ্যাঁ ইমাম সাহেব, আপনি একদম ঠিক ধরেছেন। সেই রাতে বাওর থেকে ফেরার পর তামিমের মধ্যে আশ্চর্য রকমের পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। ওর কথাবার্তা, চালচলন সব বদলে গেছে জানেন। সেদিন রাতে কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল তামিম। জিজ্ঞেস করাতে বলল পা মচকে গেছে তাই, কিন্তু আমি পরে দেখেছি ওর পায়ের উপর একটা বিশাল বড় দাগদগে ঘা। তারপর কয়েকদিন ধরে ঠিকমতো কিছু খায় না। আপনি তো জানেন আমাদের গ্রামে কেমনভাবে কলেরার লোক মরছে। আমাদের বাড়ির পেছনের দিকে একটা ফাঁকা জমিতে রাজ্যের লাশ ঢাই করে ফেলা হচ্ছে। তামিম সন্ধে হলেই ওদিকে যেন কি করতে চলে যায়। আগের দিন গেলাম পিছু পিছু, ধরতে পারলাম না, তার আগেই ফিরে এসেছিল। এখন আসার আগে ফুফার বাড়ি গিয়ে শুনলাম সেখানেও আমায় মিথ্যে বলেছিল। ফুফাকে আদেও বাড়িতে সেদিন রাতে দিয়েই যায়নি। তারপর আপনার এখানে এসে জানতে পারি আমি লাশটাও দফন করেনি। তামিম কিছু একটা গন্ডগোল পাকিয়েছে ইমাম সাহেব, আমি বেশ বুঝতে পারছি। এক সেকেন্ড, কি বললে স্বামী? তোমাদের বাড়ির পেছনে কলেরায় মরা রোগীদের লাশ স্তূপ করে রাখা হয়, সন্ধে হলে তামিম ওদিকে যায়? ইমাম সাহেবের দৃঢ় কণ্ঠস্বরে একটা কাঁপুনি লক্ষ্য করে শামীম। তারও চোখ দুটো বড় বড় হয়ে গেছে। হ্যাঁ ইমাম সাহেব, আমাদের ওদিকের কবরস্থানটা তো জলের তলায়, আর ওই ছোঁয়াচে রোগের মরা কেই বা ধরবে, তাই ওই জমিতে ফেলে রাখা হয়। আচ্ছা শামীম, আমাকে একটা কথা বলো তো। বাওর পার করে তোমাদের বাড়ি যেতে গেলে পশ্চিম দিকে পুরনো কবরস্থানটা পড়ে, কি তাই তো? হ্যাঁ ইমাম সাহেব, কিন্তু পুরনো কবরস্থানের সাথে এই ঘটনার কি সম্পর্ক? ইমাম সাহেবের মুখে একটা কালো ছায়া ঘনিয়ে আসে। সম্পর্ক আছে শামীম। আমি মনে হয় ব্যাপারটা অনেকটা আন্দাজ করে ফেলতে পেরেছি, এবং আমার আন্দাজ যদি সত্যি হয় তাহলে আমি বলবো তোমার এখন ভয়ঙ্কর বিপদ। কেন কেন ইমাম সাহেব, কি ব্যাপার? আমাকে খুলে বলুন তো সব। বলছি, তার আগে বলো এমন কোনো কিছু এই এক সপ্তাহে তোমার সঙ্গে হয়েছে যা তুমি যুক্তি দিয়ে কোনো ব্যাখ্যা খুঁজে পাওনি, বা কোনো কিছু দেখেছো, কোনো খোয়াব বা কিছু যা তোমাকে আতঙ্কিত করেছে? খোয়াব নয় ইমাম সাহেব, খোয়াব নয়। আমি যে রাতে মারা গেল সেই রাত থেকে আমি মাঝে মাঝে আম্মিকে দেখতে পাচ্ছি জানেন, আমার ঘরে নানা জায়গায়। আমার অনুমান একদম ঠিক শামীম। এবার শোনো, বাউরের পশ্চিম দিকের পুরনো কবরস্থানটার কথা সারা নসিবপুরের লোক জানে। ওখানে কিছু খারাপ জিন থাকে, ওরা মরা মানুষের মাংস খায়, দরকার পড়লে জ্যান্ত মানুষ বা যে কোনো প্রাণীকেও মেরে খেয়ে নিতে পারে ওরা। সমস্ত জিন্নাতের মধ্যে সবচেয়ে নাপাক এবং খতরনাক জিন হলো ওরা, ওদের গৌল বলে। আমি এখনো অবধি শুনে যা বুঝলাম, তোমার ভাই মানে তামিমের ওপর ওই রকমই কোনো এক ঘৌলের আঁচড় পড়েছে, এবং সেটা হয়েছে সেই রাতে, যে রাতে তোমার আম্মিকে নিয়ে তোমার ফুফা আর তোমার ভাই এখানে আসছিল। আপনি কি বলছেন ইমাম সাহেব? হ্যাঁ শামীম, আমি ঠিকই বলছি। আচ্ছা শামীম, তুমি কি এখনো রোজ 5 ওয়াক্তের নামাজ পড়ো? তোমার আব্বু আমায় বলেছিলেন তুমি রাতে শোয়ার আগে নিয়ম করে কোরআনের সূরা পাঠ করে শুতে যাও। তোমার কি এখনো সেই অভ্যাস আছে? হ্যাঁ আছে, কিন্তু এই কারণেই, ঠিক এই কারণেই ওই জিন তোমার উপর হাবি হতে পারেনি বা তোমার কোনো লোকসান করতে পারেনি। তোমাকে সে ভয় দেখিয়েছে মাত্র। তুমি একটু আগে বললে না তোমার আম্মিকে তুমি ঘরের মধ্যে দেখতে পাচ্ছ, ওটা তোমার আম্মির আত্মা নয়। মৃত্যুর পর আত্মা কখনো আমাদের দুনিয়ায় ফিরে আসতে পারে না, এইসব হলো খারাপ জিনদের কাজ। এটা তোমার ভাইয়ের শরীরের ভেতরে থাকা ওই জিনের কাজ। সেই তোমার আম্মির রূপ ধরে তোমায় ভয় দেখিয়েছে। আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আদায় করো তুমি শামীম, যে একটা সপ্তাহ তুমি ওই ভয়ঙ্কর অপবিত্র জিনের সঙ্গে ছিলে, অথচ সে তোমার কোনো ক্ষতি করতে পারেনি, কেবলমাত্র তুমি নামাজি বান্দা বলে। আলহামদুলিল্লাহ। আমার অসুস্থ লাগছে ইমাম সাহেব, আমি বিশ্বাস করতে পারছি না। আমি জানি শামীম, এটা বিশ্বাস করা খুবই শক্ত, কিন্তু এটাই হয়েছে। কোনোভাবে হয়তো তোমার ভাই এবং ফুফা সেই রাতে বাউরের পশ্চিমের কবরখানার কাছাকাছি গিয়েছিল,
ওরা লাশের গন্ধ পায় অনেক দূর থেকে। নৌকায় তোমার আম্মির লাশ ছিল, তখনই তোমার ভাইয়ের শরীরে এসে জিন ঢুকে পড়েছে। তার মানে তার মানে তার মানে আম্মুর লাশটা? শুনতে খুব খারাপ লাগবে তোমার শামীম, কিন্তু এটাই সত্যি কথা। টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়েছে এবং তোমার বুবাকেও সম্ভবত সে মেরে ফেলেছে। না, আল্লাহ, এ হতে পারে না। ইমাম সাহেব, তামিম এত বড় গুনাহ কখনো করতে পারে না। আমি আমি মরে গিয়েও একটু জমিন পেল না ইমাম সাহেব। শান্ত হও শামীম, শান্ত হও, নিজেকে সামলাও। ভুলে যেও না তোমার ভাই আর এখন তোমার ভাই নেই। তার ভেতরে সেই মাংস খেকো গোল বাসা বেঁধে রয়েছে। এসব তামিম করেনি, আমিও জানি। যে করেছে তাকে আমাদের আটকাতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তামিমকে কোথায় রেখে এসেছো? চোখের জল মুছে উঠে দাঁড়ায় শামীম। ও ঘরেই আছে ইমাম সাহেব। আকাশের দিকে তাকান ইমাম সাহেব। মাগরিবের সময় হয়ে এসেছে শামীম, তোমাকে নামাজ আদায় করতে হবে। তুমিও এসো জামাতে, আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ এখন আমাদের একমাত্র সহায়। নামাজ পড়া শেষ হলে আমি এখনই রওনা দেবো তোমাদের সাথে। দেরি করলে সমস্যা আরও বাড়বে। ইমাম সাহেব হাত ধরে টানতে টানতে শামীমকে নিয়ে গেলেন মসজিদের ভেতরে। শামীমের হাত পা চলছিল না, থরথর করে কাঁপছে ওর সারা দেহ। তবু মাগরিবের নামাজ আদায় করল জামাতে বসেই। জামাত শেষ হতেই আর একটু দেরি করলেন না ইমাম সাহেব। শামীমকে একটু দাঁড়াতে বলে মসজিদের ভেতর থেকে একটা থলে নিয়ে এলেন। তারপর শামীমকে নিয়ে তখনই রওনা হয়ে গেলেন ওদের বাড়ির উদ্দেশ্যে। বেশ জোরে জোরে নিজের সর্বশক্তি দিয়ে নৌকার দাঁড় টানছিল শামীম। সন্ধে নেমে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ইমাম সাহেবকে নিয়ে পৌঁছাতে হবে ওর বাড়িতে। বাউড়ের বুকে বহু দূর থেকে শামীম দেখল ওদের বাড়িটা ডুবে রয়েছে অন্ধকারে। বুকের ভেতর একটা অজানা ভয় কুণ্ডুলি পাকিয়ে উঠছে ওর। নৌকা থেকে তাড়াতাড়ি করে নামলো শামীম। ইমাম সাহেবকেও হাত ধরে নামালো। দৌড়ে গেল বাড়ির দিকে, চিৎকার করে ডাকলো ভাইকে। তামিম, তামিম কোথায় তুই? ইমাম সাহেব দাওয়ায় উঠে এলেন। কি ব্যাপার শামীম, তোমার ভাই কোথায়? জানি না ইমাম সাহেব, ঘরে কোথাও নেই। নির্ঘাত আবার ওখানে গেছে, ওই পেছনের ভাগারটায়। তাড়াতাড়ি একটা আলো নিয়ে এসো, ওকে খুঁজতে বেরোনো দরকার। ঘরে গিয়ে অন্ধকারে হাতলে লণ্ঠনটা খুঁজে বের করলো শামীম। সেটা জ্বালিয়ে নিয়ে দাওয়ায় নামতে যাবে এমন সময় শামীম এবং ইমাম সাহেব দুজনেই শুনতে পেল এক গবাদি পশুর মরণাপন্ন আর্তনাদ। গোয়ালের বলদটা! ইমাম সাহেব শিগগিরই আসেন! শামীম চিৎকার করে উঠল। লণ্ঠনটা নিয়ে দুজনেই দৌড়ে গেল শামীমের কুয়োতলার পাশের গোয়াল ঘরে। ঘুটঘুটে অন্ধকার সেই জায়গায়। আবার একবার করুণ সুরে ডেকে উঠল বলদটা। গোয়াল ঘরের কাছে এসে আলোটা তুলে ধরতে দুজনেরই অন্তরাত্মা কেঁপে উঠল। সামনের দৃশ্যটার জন্য হয়তো দুজনের কেউই প্রস্তুত ছিল না। কাঁপা কাঁপা আলোয় দুজনে দেখল গোয়াল ঘরের ভেতরটায় সামনের দুপা ছিদ্রে পড়ে রয়েছে বলদটা। জিভ একপাশে বেরিয়ে, চোখ দিয়ে টপ টপ করে বেয়ে পড়ছে জল। আর ওটার ঠিক পিঠের উপরে একটা পরজীবীর মতো আঁকড়ে ধরে বসে আছে তামিম। কিন্তু তামিমের কি চোখের মনির রং অমন কুচকুচে কালো, অমন বড় বড় বোয়াল মাছের মতো হাজারো দাঁতের শাড়ি। শামীম থরথর করে কাঁপতে কাঁপতে বসে পড়ল। বলদটার গলার নিচের ঝোলা চামড়াটা অনেকটা ছিঁড়ে ফেলেছে তামিম। সেখান থেকে গলগল করে বেরিয়ে আসছে রক্তের ধারা। সেখানেই মুখ ডুবিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তামিম। লণ্ঠনের আলো এসে পড়ায় ওদের দুজনের দিকে তীব্র রাগ ঘৃণা মিশ্রিত দৃষ্টি নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে ও। এক মুহূর্ত দেরি করলেন না ইমাম সাহেব। তিনি জানতেন প্রতিপক্ষ এমনই ভয়ঙ্কর হবে। তিনি আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছিলেন। কাঁধে রাখা থলেটা থেকে হাত ঢুকিয়ে বার করে আনলেন একটা ছোট্ট জলের বোতল। সেটার ঢাকনা খুলে ফেলে চিৎকার করে উঠলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
এই পবিত্র জমজম কূপের জল তোকে ভস্ম করে দিক শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইমাম সাহেব বোতলটা প্রায় অর্ধেক খালি করে দিলেন তামিমের শরীর লক্ষ্য করে। সম্পূর্ণ অচেনা গলায় কান ফাটানো আর্তনাদ করে উঠল তামিম। শামীম থরথর করে কাঁপছে বসে। সে বিশ্বাস করতে পারছে না নিজের ভাইয়ের এমন পরিবর্তন। তামিমের গায়ের চামড়া যেন জ্বলে পুড়ে যাচ্ছে। বলদটার পিঠ থেকে টিকটিকির মতো খসে পড়ল সে। তার সারা শরীরে খিঁচুনি ধরেছে। মটমট করে শব্দ তুলে ওর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বেঁকে চুরে গেল। তারপর হঠাৎ করেই একটা শব্দ করে ওর চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের মনের স্বাভাবিক রং ফিরে এসেছে আবার। শামীম, শামীম ওঠো, ওঠো শামীম। ভয় পাবার সময় এটা নয়, তাড়াতাড়ি কাজ করতে হবে। ওকে কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয় করে দিয়েছে, ঘরে নিয়ে চলো ওকে। একটা চেয়ারের সাথে হাত পা ভালো মতো বেঁধে দাও। ওঠো, ওঠো শামীম, দেরি করো না, ওঠো। কিন্তু কিন্তু ইমাম সাহেব বলদটা কি হবে? এই জীবটা এমনিও বাঁচবে না, বাঁচবে না শামীম। অতিরিক্ত রক্তপাতে কিছুক্ষণ পরে এমনি মারা যাবে। তুমি ওকে ছেড়ে আগে যেটা বলছি সেটা করো। চোখের জল মুছে শামীম উঠে দাঁড়ালো। ভাইকে পাজা কোলা করে তুলে নিয়ে ঘরে এলো। তারপর ইমাম সাহেবের সহায়তায় একটা শক্ত কাঠের চেয়ারের সাথে বেঁধে দিল তামিমকে। বলদটা প্রায় চৈতন্য শূন্য হয়ে পড়ে রইল গোয়াল ঘরের ভেতরে। দরজা জানলাগুলো সব বন্ধ করে দাও, আর পারলে আরেকটা লণ্ঠনের ব্যবস্থা করো। শামীমের মনের অবস্থা কাছের চেয়েও ভঙ্গুর। বুক ফেটে দলা পাকানো কান্না বেরিয়ে আসছে, কিন্তু তবুও মুখ বুজে ইমাম সাহেবের হুকুম তামিল করতে লাগলো সে। সে জানে শোক তাপ করার সময় এটা নয়। রান্নাঘরের লণ্ঠনটা এনে জ্বালিয়ে দিল স্বামী। দরজা জানলা ভালো করে বন্ধ করে চেয়ারে বেঁধে রাখা তামিমের মুখোমুখি দাঁড়ালো দুজনে। শামীম, তুমি এই ঘরেই থাকো। তুমি একজন নামাজি বান্দা, তোমার ইমান ওকে অনেকটা দুর্বল করতে সক্ষম হবে। তোমার ঘরের কোরআন শরীফটা নিয়ে এসো। দৌড়ে পাশের ঘরের খাটের নিচ থেকে কোরআন শরীফ বের করে নিয়ে এলো শামীম। শামীম, আমায় একটা লাঠি জাতীয় শক্ত কিছু দাও। এটা দিয়ে কি হবে ইমাম সাহেব? এখন কোনো প্রশ্ন নয় শামীম। কোরআনের সূরা আল বাকারা খুলে হাতে ধরে রাখো। আমিও তাই করছি। যখন আমি পড়বো তখন তুমিও পড়বে আমার সঙ্গে। আর হ্যাঁ, মনে থাকে যেন এই জিন কিন্তু তোমায় সর্বরকমভাবে গুমরাহ করার চেষ্টা করবে। ওর কোনো ফাঁদে তুমি পা দেবে না, মাথায় থাকবে। আমি যাই করি না কেন, যাই করতে বলি না কেন, চুপচাপ মেনে নেবে, কেমন? ভয় মাথা নাড়ে স্বামী। কাঁধের থলে থেকে কোরআন শরীফটা বের করে পড়তে থাকেন ইমাম সাহেব। আর এক হাত দিয়ে জমজম কূপের জলের বোতলটা বার করে আনলেন ইমাম সাহেব। তারপর আবার চিৎকার করে সামনে বসে থাকা তামিমের উদ্দেশ্যে বললেন, বিসমিল্লাহ। হে শয়তান, হে খবিস জিন, এই শরীর ছেড়ে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তিনবার ওই বোতলের জলের ছিটে গায়ে পড়তেই কান ফাটানো চিৎকার করে উঠল তামিম। এ তামিমের কণ্ঠস্বর নয়, ওর ভেতর থেকে অন্য কেউ যেন চিৎকার করছে। তোর তো সাহস মন্দ নয়, তুই আমাকে তাড়াতে এসেছিস। শেষ হয়ে যাবি, শেষ। ভালো চাস তো এখান থেকে মানে মানে কেটে পড়, কেটে পড়। গর্জন করে উঠলেন ইমাম সাহেব। শোন রে শয়তান, তোকে যদি আজ আমি জাহান্নামের আজাবের স্বাদ না গ্রহণ করিয়েছি, তাহলে আমার নাম মোহাম্মদ কাদের রহমান না। রক্ত জল করে দেওয়া অট্ট হাসিতে ফেটে পড়ল তামিম। এত ক্ষমতা তোর? শোন, তোকে এখনো সাবধান করছি, আমার সাথে লাগতে আসিস না। ফল ভালো হবে না কিন্তু। এখন সময় আছে, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। বেরিয়ে আমি যাব না রে শয়তান, তুই বেরোবি এক্ষুনি। শামীম! তামিমের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভয়ে বরফের মতো জমে গিয়েছিল সে। ইমাম সাহেবের চিৎকার শুনে গলা ছেড়ে দুজনে মিলে পড়তে শুরু করলো সূরা আল বাকারা। আবারও অট্টহাসিতে ফেটে পড়ে তামিমের ভেতরে থাকা সেই জিন। চমকে উঠে দুজনেই পড়া থামিয়ে তামিমের দিকে তাকায়। ইমাম সাহেবও দমবার পাত্র নয়।
তার চোখে টকবক করে রক্ত ফুটছে। তিনি এবার মেঝে থেকে তুলে নিলেন দরজার খিলটা, এগিয়ে গেলেন তামিমের দিকে। তুই আমাকেও চিনিস না শয়তান। তুই যত বড় শক্তিশালী জিন হয়ে থাকিস না কেন, তোকে আজ আমি তাড়াবই। আল্লাহর নাম করে তোকে আমি আদেশ দিচ্ছি, এই বাচ্চা ছেলের শরীরটা ছেড়ে বেরিয়ে যা, বেরিয়ে যা। এই বলে খিলটা হাঁটুর উপরে তুলে সজোরে তামিমের ঘাড়ের উপর জোরে একটা মোক্ষম বাড়ি মারলেন ইমাম সাহেব। আর্তনাদ করে উঠল তামিম। ওর চোখ দুটো সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে গেল। শামীম চিৎকার করে উঠল। ইমাম সাহেব আর একবার মোক্ষম ঘা কষালেন তামিমের মেরুদণ্ড লক্ষ্য করে। কি করছেন ইমাম সাহেব? তামিমের মুখ থেকে এবার এক চলকা রক্ত বেরিয়ে এলো। আর দাঁড়িয়ে থাকতে পারল না শামীম। দৌড়ে এসে ইমাম সাহেবের হাত থেকে খিলটা তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। শামীম, কি বোকামো করছো? ও ধোঁকা করছে, আমাদের এভাবে দুর্বল করে দিতে চাইছে। চিৎকার করে উঠলেন ইমাম সাহেব। ভাইকে দু হাতে জড়িয়ে ধরে শামীম। না না ইমাম সাহেব, বোকামি আমি করছো ওকে আর তুমি। একটা আঘাত করতে এখন দেবো না। বলছি ওকে ছেড়ে আপনি শুনতে দাও। পাচ্ছেন না? ও যে ও কোনো নিজের মুহূর্তে- গলায় কথা বলছে। আমার ভাই, আমার বোকামি ভাই করছো তামিম। তুমি। এখনো বলছি ওকে ছেড়ে দাও, ও যে কোনো মুহূর্তে। শামীমকে ধরে জোর জবস্তি তামিমের গায়ের থেকে সরিয়ে দিতে চায় ইমাম সাহেব। এক ধাক্কা মেরে ইমাম সাহেবকে সরিয়ে দেয় শামীম। বৃদ্ধ ইমাম সাহেব ছিটকে মেঝের উপরে পড়ে যান। শামীম চিৎকার করে ওঠে। আপনি আপনি আমার থেকে বয়সে বড় ইমাম সাহেব, আমি আপনার গায়ে হাত দিতে চাইনি, কিন্তু কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। আপনি এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান আমার ঘর থেকে। আমার ভাই ঠিক আছে। ইমাম সাহেবের মুখের কথা মুখেই রয়ে গেল। হঠাৎ করে একটা জান্তক গর্জন তুলে তামিম হঠাৎ শামীমকে ধরে মাটিতে শুইয়ে দিল। তারপর চড়ে বসলো ওর বুকের উপর। খ্যাঁক খ্যাঁক করে একটা ধূর্ত হাসিতে ফেটে পড়ল তামিমের শরীরে ধারণ করে থাকা সেই নাকাব চিহ্ন। ইমাম সাহেবের দিকে মুখ ঘোরালো সে। ইমাম সাহেবের চোখের সামনেই হঠাৎ করে তামিমের হাতের মুখগুলো চুরির ফলার মতো ধারালো হয়ে উঠল। ইমাম সাহেব দেখলেন তামিমের নাকের নিচ থেকে চোয়াল অব্দি মুখটা অজগরের সাপের মতো বিশাল বড় হয়ে খুলে গেল, আর সঙ্গে সঙ্গে ভেতরে ঝিকিয়ে উঠল ধারালো দাঁতের শাড়ি। সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা প্রবল হাওয়া এসে ঘরের দুটো লণ্ঠনকে দপদপ করে নিভিয়ে দিল। ইমাম সাহেব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। নৌকা ঘাট থেকে খুলে নিয়ে শরীরে সমস্ত শক্তি দিয়ে বৈঠাতে চাপ দিলেন। হাপুরের মতো তার বুকটা ওঠানামা করছে। মসজিদে না পৌঁছানো অব্দি কিছুতেই থামবেন না তিনি। যেতে যেতে পেছনে শুনতে পেলেন শামীমের শেষ আকাশ ফাটানো আর্তনাদ। আকাশের দিকে তাকিয়ে দুপুরে কেঁদে উঠলেন ইমাম সাহেব। আরও এক সপ্তাহ পর নসিপুরের বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলো, কিন্তু কলেরার মহামারী তখনও কমেনি। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে সব। ঘরে ঘরে তখনও মানুষ মরছে। খটখটে রোদে পোড়া এক সকালে বাসস্ট্যান্ডে বসে চা খাচ্ছিলেন ইমাম সাহেব। একটা বাস থেকে খুব পরিচিত একজনকে নামতে দেখে চায়ের কাপটা বেঞ্চের উপরে রেখে, হাবিব সাহেব, আপনি আপনি এইমাত্র এলেন? বাসে থেকে নেমে লোকটি পরিচিত কণ্ঠস্বর পেয়ে ঘুরে তাকালেন। তার মুখের বৃদ্ধ বলি রেখায় খেলে গেল হাসি। আসসালাম আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? আসলে আমি আটকে পড়েছিলাম বন্যাতে। কি ব্যাপার বলুন তো, হাঁপাচ্ছেন কেন? শরীর ঠিক আছে তো আপনার? ঝরঝর করে কেঁদে ফেললেন নসিবপুর মসজিদের ইমাম মোহাম্মদ কাদের রহমান। বাড়ি ফিরে যাবেন না হাবিব মিয়া, বাড়ি ফিরে যাবেন না। আপনার পরিবারে আর কেউ বেঁচে নেই। আপনার বিবি, দুই ছেলে, এমনকি আপনার গোয়ালের বলদটা। দুহাতে ধরা দুটো বাজারের ব্যাগ রাস্তায় খসে পড়ল হাবিব সাহেবের হাত থেকে। আপনি কি বলছেন ইমাম সাহেব? না 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 না, শামীম শামীম, রাবিয়া। আর দাঁড়ালেন না বৃদ্ধ। পাগলের মতো চিৎকার করতে করতে বাসস্ট্যান্ড থেকে ছুটলেন কাঁচা রাস্তা বেয়ে। ইমাম সাহেব পেছন থেকে চিৎকার করে ডাকলেন তাকে। কেউ নেই ওখানে? নসিবপুরের মহামারীর মৃত্যুর মিছিল পুরোপুরি স্তব্ধ হতে অনেকদিন সময় লেগেছিল। গোটা গ্রামের অর্ধেক খালি হয়ে গিয়েছিল ওই কলেরা মহামারীতে। ওই লাশ ফেলার জায়গাটা দিয়ে কেউ দিনের বেলায়ও যেত না। ওখানে জমেছিল লাশের পাহাড়। খুব প্রয়োজন পড়লে কারো যদি রাস্তা দিয়ে রাতে যেতে হতো, তাহলে সে দেখতে পেত
ভাগাড়ের ভেতর ওই কলেরার মৃত লাশের স্তূপের ওপর কেউ একজন বসে রয়েছে, লাশগুলোর হাত পা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বড় আনন্দে। একজন অর্ধ উলঙ্গ উন্মাদ ব্যক্তি ওই ভাগাড়ের বাইরের এদিক ওদিক হাঁটাচলা করছে, দৌড়োদৌড়ি করছে। অনেকেই জানতো ইনি আর কেউ নন, হাবিব মিয়া। পরিবারের সকলকে হারিয়ে মাথা খারাপ হয়ে গেছে তার। ভাগাড়ের বাইরে দাঁড়িয়ে দুহাত তুলে চিৎকার করে বলতেন, তামিম, তামিম, নেমে আয়, ওখান থেকে ঘর চলে আয় বাপ। তোর আমি তোর দাদা সবাই বসে আছে। হাবি যাবি খাসনি বাপ, হাবি যাবি খাসনি বাপ। তামিম, হাবি যাবি খাসনি বাপ। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত লেখক আকাশ গুহের কলমে গাই চড়ে মরা খেগো। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরি। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।